তুরা দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ চত্বরে। হঠাৎ তুরার উপর বৃষ্টির মতো গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো। তুরা বিস্ময়ে হা হয়ে আকাশের দিকে তাকালো। তার মাথার উপর দুটো বিশাল হেলিকপ্টার চক্কর দিচ্ছে, যাদের গা থেকে অবিরাম ধারায় তাজা গোলাপের পাপড়ি ঝরে পড়ছে, যা পুরো মাঠটাকে যেন গোলাপি চাদরে ঢেকে দিচ্ছে। তুরা কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলল। সে শুধু চারিদিকে হা করে তাকিয়ে দেখতে লাগলো তার এই স্বপ্নের মতো মুহূর্তকে। তুরার এই স্বপ্নময় ভাবনার মাঝে তার সামনে বড় একটা বিয়ের সুসজ্জিত মঞ্চ। মঞ্চের সামনে থেকে ধীরে ধীরে মানুষজন সরে গেল। তুরা এবার ধীর স্থির সে চোখে স্টেজের দিকে তাকালো। আর স্টেজে তাকিয়ে তুরা আরও বেশি অবাক হলো, কারণ স্টেজে কালো কোট কালো প্যান্ট পরা একটা ছেলে উল্টো দিকে হয়ে দাঁড়িয়েছে। তার শক্তিশালী পেশিবহুল পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলেটিকে দেখে তুরা চিনতে দেরি হলো না, এটাই যে আব্রাহাম রৌদ্র খান। মুহূর্তের জন্য তুরা থমকে গেল, তার চোখে মুখে অবিশ্বাস আর অপার বিস্ময়। রৌদ্রের এই সকল অকল্পনীয় আয়োজন দেখে তার সমস্ত ভয় যেন লজ্জায় মুখ লুকোলো। হঠাৎ রৌদ্র উল্টো দিক হয়ে একটা লাভ আকারের বড় বেলুন উঁচু করে ধরলো। তুরা বিস্ময়ে তাকালো। সে দূর থেকে ভালো করে লক্ষ্য করলো লাভের মধ্যে কিছু লেখা আছে। তুরা মনে মনে পড়তে লাগলো, এতে লাভে লেখা, এই এত আয়োজন শুধু তোর অপেক্ষায়। আমার অদম্য বিশ্বাস তুই আজ আসবি। রৌদ্রের দ্বিতীয় বার্তা আবেগপূর্ণ প্রতিজ্ঞা। তুই তো শুধু মন নয়, মনের গভীরে স্পন্দন। তোকে মুক্তি দিতে গেলে লাগবে যে হৃদন ছেদন। স্পন্দনে থামলে যেমন রবে না এই দেহ, আমার জীবনে তুই মিশে নেই কারো সাধ্য ছাড়া কেহ। রুদ্রের তৃতীয় বার্তা গভীর ভালোবাসার উপমা। অশ্রু ঝরেছিল মোর নদীর কিনারায়, শপথ করেছি সেই ফোঁটা না ফোলা দেয়। সেই জল যখন অসম্ভব খোঁজে, এ বিশ্বাস রাখি ভর, আমার এই নিঃশ্বাস থাকতে ছাড়ব না কখনো তোর হাত। রুদ্রের চতুর্থ বার্তা আবদার ও স্বীকারোক্তি। গোবরতে জন্ম নিয়ে পদ্ম যেমন হাসে, আমিও অপবিত্র, তুই শুদ্ধ ভালোবাসার পাশে। তোর এই একটি ছোঁয়াতে শুদ্ধ হোক সব ভুল, অপবিত্র হৃদয়টা হোক পবিত্র অনুকূল। রুদ্রের পঞ্চম বার্তা আত্মসমর্পণের আকুতি। জানি আমি বহু মেয়ের সান্নিধ্যে গিয়েছিলাম বারবার, এখন শুধু তোর কাছে শোধ উদ্ধার। তুই এসে ঠিক করে দে না এই পাগলা আব্রাহাম রৌদ্র খানকে। জীবন সঁপে বাঁচতে চাই শুধু তোর দু চোখের বুকে। রৌদ্রের বার্তা পরে তুরা যখন একই জায়গায় স্থির, রৌদ্র তখন হতাশার শেষ সীমানায় পৌঁছে গেল। সে দ্রুত আরও একটি কার্ড উঁচিয়ে ধরল। লেখাগুলোতে ছিল দৃঢ় প্রত্যাশা আর অসহায়তার চূড়ান্ত আর্তনাদ। তুই যতটা দেরি করবি ততটাই হবে কষ্টের ক্ষয়। প্রতিটা প্রহর আমার ব্যর্থতা নিয়ে যাবে নিশ্চয়। মনে হবে এত ভালোবেসে তোর মন জয় হলো না। নিজেকে খুব ব্যর্থ লাগে। তুই কেন বুঝিস না? তবে কি ধরে নেব আমি আজ সত্যি পরাজিত? আব্রাহাম খান রৌদ্র কি তাহলে আজ সবার কাছে লাঞ্ছিত? রৌদ্রের সেই অভিমান মেশানো ব্যর্থতার কথা শুনে তুরা আর নিজেকে সামলে রাখতে পারল না। তার সমস্ত অভিমান ভয় সব যেন এক লহমায় ভেঙে গেল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল, দুহাত দিয়ে মুখ চেপে ধরল, যাতে তার কান্নার শব্দটুকু রৌদ্রের কানে না পৌঁছায়। আজ রৌদ্র যে তাকে এত নির্দয়ভাবে চমকে দেবে, ভালোবাসার এমন চরম পরীক্ষা নেবে, তা তুরা কখনো ভাবতে পারেনি। তার চোখ থেকে ঝর্ণার মতো জল গড়িয়ে তার সাজানো লেহেঙ্গার উপর পড়ছে। তুরা যখন এভাবে কাঁদছে, ঠিক সেই মুহূর্তে রৌদ্র আবারও উল্টো দিকে স্থির হয়ে ধীরে ধীরে একটা কার্ড উঁচু করে ধরল, যেন সে চোখে না দেখে কার্ডটার তুরার কান্না টের পাচ্ছে। সেই কার্ডে লেখা, ওরে পাগলি কাঁদিস না আর, এই কথা শোন, তোর এক ফোঁটা জল আমার আকাশ সমান বাজ। নিজেকে যে শপথ দিলাম দেব না তোকে ব্যথা। তুই কাঁদলে যে পাষাণ লাগে, থাকে না কোনো কথা। তোর চোখের ওই জল নয় শুধু বৃষ্টির ধারা, আমার বুকে যে রক্তক্ষরণ হই আমি অন্তহারা। রৌদ্রের সে অসহায় আত্মসমর্পণের বার্তাটা এতটা হৃদয়ের শেষ পেরেকে মেরে দিল, তার পক্ষে আর এক মুহূর্ত নিজেকে ঠিক রাখা সম্ভব হলো না। চোখের জল শুকিয়ে গেল, আর তার স্থানে জন্ম নিল অদম্য এক ভালোবাসা অপরাধবোধ। আর এক মুহূর্ত দেরি না করে তুরা তার হাতে থাকা শুভ্র ফুলের তোড়াটা সজোরে মাটিতে ছুঁড়ে মারল। তারপর তার দামি লেহেঙ্গা ভার উপেক্ষা করে এক ঝটকে মঞ্চের দিকে দৌড় দিল।
উপস্থিত সকলে কৌতূহল দৃষ্টিতে উপেক্ষা করে তুরার উন্মুক্ত মতো মঞ্চের সিঁড়ি টপ করলো। আলো ঝলমল মঞ্চে পৌঁছে সে উল্টো দিকে হয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহাম রুদ্র খানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার সমস্ত আবেগ, সমস্ত ভালোবাসা যেন সেই আলিঙ্গনে বাঁধনে মিশে গেল। আলিঙ্গন এতটাই শক্ত আর আকস্মিক ছিল যে রৌদ্রের হাতে থাকা কাঠটি খসে পড়ল। তুরা তার মুখটা রৌদ্রের কালো কোটের উপর চেপে ধরে অস্পষ্ট কান্নার কণ্ঠে বলল, ছন্দে বলল, আর নয়, আর একটা কথা শুনতে চাই না আজ। আপনার কাছে এসেছি আমি, আর নেই কোনো কাজ। আমার আসতে হবে, আমি থাকবো আপনার পাশে। আরহাম রৌদ্র খান, ভালোবেসে রয়ে যাব চির জীবন সঙ্গী হয়ে। রৌদ্র স্তম্ভিত হয়ে গেল। তুলার এই উষ্ণ দৃঢ় আলিঙ্গন তার সব কষ্টের অবসান ঘটালো। আলিঙ্গনের বাঁধনে তুলার সেই ছন্দবদ্ধ আত্মসমর্পণ শোনার সাথে সাথে উপস্থিত সকলে যেন একযোগে আনন্দ ধ্বনি করে উঠল। চারিদিকে থেকে গেল উচ্ছ্বাসিত করতালি ভেসে আসতে লাগলো। মুহূর্তে হেলিকপ্টার থেকে আরও তীব্র গতিতে গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো, যা পুরো মঞ্চ আর রৌদ্র তুরাকে গোলাপি শুভ্রতা এক আস্তরণে ঢেকে দিল। রৌদ্র এবার ধীরে ধীরে সামনের দিকে ঘুরল। সে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আজ যেন খুশির জন্য কান্না আর আটকে রাখতে পারছে না। রৌদ্রের সেই কঠিন চোয়াল মুহূর্তে নরম হয়ে গেল। তার চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লোকেরা বলে এই ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু আজ রৌদ্র কান্না করছে, কারণ সে আজ একটি নারীকে পাওয়ার খুশিতে নিজেকে স্থির রাখতে পারছে না। আর সেই নারীটা হচ্ছে তাবাসম ফিহা তুরা। আজ থেকে তুরা হয়ে গেল সবচেয়ে ভাগ্যবতী নারী। রৌদ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে মুহূর্তে তুরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর শক্তিশালী দু হাত দিয়ে তুরার হাত দুটো মুঠো করে নিল। রৌদ্র ফুপিয়ে কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত চলে গভীর ভালোবাসা বলল, আমি কখনো ভাবিনি তোকে আমি এইভাবে পাবো। আমার জীবনে এমন শুভক্ষণ আসবে। তোকে আমি এইভাবে এত ভালোবেসে কাছে পাবো। আমার সব আশা পূর্ণ হলো তুরা। রৌদ্র এবার তুরার দুমুঠ করা দুই হাতে আলতো করে চুমু খেলো। তার ঠোঁট তুরার হাতের উষ্ণতা পেল, কিন্তু রৌদ্রের চোখ তখনও অশ্রু ঝরছে। রৌদ্র এরপর হাঁটু গেড়ে বসা ছিল। সে তার কালো কোটের ভিতর পকেট থেকে একটা মখমলে বক্স বের করলো। বাক্সের ডালা খুলতে হীরার ঝলকানিতে পুরো মঞ্চ আলোকিত হলো। রৌদ্র এবার চোখ তুলে তুরার চোখে চোখ রাখলো। রৌদ্রের এমন আনন্দ অশ্রুতে ভেজা রৌদ্র সেই বাক্সটা তুরার সামনে ধরে আবেগকম্পিত কণ্ঠে বলল, উইল ইউ ম্যারি মি তুরা? তুরা কি করবে? হ্যাঁ, করবে তো, যার জন্যে সে এতগুলো দেশ পাড়ি দিয়ে এই অচেনা দেশে এসেছে, শুধুমাত্র তার সাথে সারা জীবন কাটাতে। তাহলে তার সাথে জীবনে কেন জড়াবে না? মুহূর্তে তোরা আবেগের বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো। তার অশ্রুসিক্ত মুখে ফুটে উঠল স্নিগ্ধ এক মুচকি হাসি। সে হাঁটু গেড়ে বসে থাকা রৌদ্রের সামনে ডান হাতটি বাড়িয়ে দিল এবং অন্তত স্পষ্ট ও মধুস্বর বলে, ইয়েস। তুরার মুখ থেকে সেই বহু প্রতীক্ষিত হ্যাঁ শব্দটি শোনা মাত্র রৌদ্রের মুখে অবিশ্বাস্য এক হাসি ফুটে উঠল। সেই হাসি যেন সূর্যের মতো উজ্জ্বল। তার চোখ তখন অশ্রুসিক্ত, তবে এখন সেই অশ্রু কেবল আনন্দের। রৌদ্র আর এক মুহূর্ত দেরি করল না। সে প্রেম আর ভক্তির সাথে সাথে ধীরে ধীরে বক্স থেকে ঝলমলে হীরার আংটি বের করলো। কাপা হাতে রৌদ্র সেই আংটি তুলার অনিন্দ সুন্দর আঙ্গুলে পরিয়ে দিল। আংটি পরানোর সাথে সাথে উপস্থিত সকলে উচ্চস্বরে আনন্দ ধ্বনি করে উঠল এবং তীব্র করতালি দিতে লাগলো। হেলিকপ্টার থেকে তখন গোলাপের পাপড়ি ঝরছে, যেন প্রকৃতি তাদের মিলন উৎসবের সাক্ষী। উপস্থিত অতিথিদের মধ্যে একজনা সাদা আলখাল্লা টুপি পরিহিত মৌলভী সাহেব ধীরে ধীরে মঞ্চের সামনে এগিয়ে গেলেন। বোঝা গেল রৌদ্র শুধু প্রস্তাবের নয়, বিবাহের সমস্ত আয়োজন সম্পন্ন করে তুরাকে এখানে এনেছে। রৌদ্র তুরাকে ধরে স্টেজের মাঝখানে পাতা ফুলসজ্জিত একটা ছোট্ট টেবিল ও দুটো চেয়ারের দিকে নিয়ে গেল। দুজনে বসলেন। পাশে রৌদ্র পক্ষে থেকে দুজন এবং তুরার পরিবারের অনুপস্থিত তার পক্ষে দুজন উকিল বসলেন। কাজী সাহেবের সামনে প্রথমে রৌদ্রের কাছ থেকে তুরার পাসপোর্ট, প্রয়োজনীয় ভিসা সংক্রান্ত ডকুমেন্ট চাইলেন। রৌদ্র দ্রুত সেই কাগজপত্র কাজী সাহেবের হাতে তুলে দিলেন, যা এতদিন সে তৈরি করেছিল। কাজী সাহেব সেই সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো খুঁটিয়ে দেখলেন এবং বৈধতা নিশ্চিত করলেন। এরপর কাজী সাহেব নিকমনামা হাতে দিলেন।
কাজী সাহেব শান্ত স্বরে আরবিতে বিসমিল্লাহ বলার পর বাংলায় সকল উদ্দেশ্যে বললেন, আলহামদুলিল্লাহ, আমরা এখানে আজ এক মিলন দেখতে এসেছি, যা কেবল প্রেমের নয়, আল্লাহর দেওয়া পবিত্র বন্ধন। বর আব্রাহাম রৌদ্র খান এবং কনে তাবাসুম ফিয়া তুরা দুইজনে মুসলিম ও বাংলাদেশি। তাই আমরা ইসলামী শরীয়ত মোতাবেক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আইন অনুযায়ী নিকাহ সম্পন্ন করলাম। এরপর তিনি কাবিননামা পড়ে শোনালেন। সেখানে দেনমোহর পরিশোধ সুনির্দিষ্ট উল্লেখ ছিল। কাজী সাহেব রৌদ্রের দিকে তাকিয়ে প্রথমবার জিজ্ঞাসা করলেন, আব্রাহাম খান রৌদ্র, আপনি কি সাক্ষীগণের সম্মুখে উসুল ধার্যপূর্বক তাবাসুম প্রিয়া তুরাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করতে সম্মত? রৌদ্রের গলা আবেগ ভারী। সে স্ত্রীর চোখে তুরার দিকে তাকিয়ে গভীর আবেগে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব একই প্রশ্ন তিনবার আর এবং রৌদ্র প্রতিভা দৃঢ়তার সাথে কবুল বললেন। এরপর কাজী সাহেব তুরার দিকে ফিরলেন। তুরা সামান্য নিচেও করল, তার হাত চোখ মুঠোয় হাতে রৌদ্রের হাতের দিকে এসছে। তুরা আলতোভাবে চোখ বন্ধ করলো। আজ আর জীবন বদলে যাবে, সেও জড়িয়ে যাবে আব্রাহাম রৌদ্র খানের সাথে। রৌদ্র তুরার হাতটা আলতো করে চেপে ধরল, যেন গভীর ভালোবাসা দিচ্ছে। রৌদ্রের সে স্পর্শ পেয়ে তুরা গভীর শ্বাস নিল। কাজী সাহেব তুরার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তাবাসুম প্রিয়া তুরা, আপনি কি সাক্ষীগণের সম্মুখে ধার্যকৃত দেনমোহর বিনিময়ে আব্রাহাম রৌদ্র খানকে আপনার স্বামী হিসেবে কবুল করতে সম্মত? তুরার চোখ তখনও বন্ধ। তার মনের গভীরে এক নতুন আলো জ্বলে উঠল। চোখের সামনে ভেসে উঠল অন্ধকারে মোড়া এক দীর্ঘ পথ। সে পথে ছিল ভয়ঙ্কর ঝুঁকি, কষ্ট আর অশ্রু। সে দেখল প্রতিটি বাঁকে রৌদ্রের ছায়া তাকে পাহারা দিচ্ছে, প্রতিটা আকাশ সে বুকে নিয়েছে। এত কষ্টে পথ পেরিয়ে আসছে ভালোবাসার চূড়ান্তে দাঁড়িয়ে। এইসব স্মৃতি হৃদয়ে এক তীব্র বিশ্বাস জুগল, এই মানুষটা তার চিরদিনের ঠিকানা। এই উপলব্ধি আসতেই তুরার চোখ বন্ধ হয়ে আনন্দ কম্পিত স্বরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। তুরাকে একই প্রশ্ন তিনবার করা হয়, সেও প্রতিবারে স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে কবুল বলল। নিকাহ সম্পন্ন হতে কাজী সাহেব আল্লাহর কাছে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করলেন। এরপর চারিদিকে শুরু হলো উচ্ছ্বাসের বন্যা। উপস্থিত শত শত অতিথি উঠে দাঁড়িয়ে বড় কনেকে অভিনন্দন জানালেন। ফুলের পাপড়ি যেন থামতেই চাইছিল না। তাদের সুইস প্রবাসের সবুজ মাঠে এবং বাংলার পবিত্র নিকাহ সম্পন্ন হলো। আয়ান খান আয়ান আনোয়ার খান, আরিফুল খান আর আশিক খানের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় তিথি সিঁড়ি দিয়ে নামলেন। তিথি নিচে নামতে আয়ান তার দিকে তাকালো। তিথি আয়ানকে দেখে মুখ ভেঙচি দিল। তিথি সোজা ডাইনিং টেবিলে কাছে এলো। সেই গ্লাসে পানি নিয়ে খেতে শুরু করলো। তিথি যখন মনোযোগ দিয়ে পানি খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আয়ান আনোয়ার খান আর আরিফুল খান ও আশিক খানের উদ্দেশ্য করলো, আমি আজকে একটা জায়গায় যাবো, আসতে আমার লেট হবে। আরাফুল খান কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করছে, কোথায় যাবে? আয়ন স্বাভাবিকভাবে উত্তর দিল, একটু চট্টগ্রামে যেতে হবে, কাজ আছে, রাত হবে হয়তো ফিরতে। আয়নের কথায় তিথি খুব মনোযোগ সহকারে শুনল। আয়নের কণ্ঠস্বর শুনে মনে হলো এই ভ্রমণটা বেশ গুরুত্বপূর্ণ। কথাগুলো শোনা মাত্র তিথি মনে মনে ভাবনা শুরু করলো, এত দূর যাবে, নিশ্চয়ই বাইক নিয়ে যাবে না, গাড়ি নিয়ে যাবে। কথাটা মনে আসতে তিথির মুখে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে দ্রুত সিঁড়ি বেয়ে রুমে গেল। দেরি না করে ড্রয়িং রুম একটি চুইনগাম বের করে মুখে দিয়ে চিবোতে লাগলো। চুইনগাম চিবোতে চিবোতে তিথি একগাল হেসে ফিসফিস করে বলল, আমাকে থাপ্পড় মেরেছিল না চান্দু, এখন দেখো তোমার কি হাল করি। এই চিনেছিলে তুমি আমাকে, কিন্তু এখন আরও ভালো করে চিনবে। তিথির চোখে মুখে তখন এক দুষ্টুমি ভরা প্রতিশোধের উল্লাস। আয়ন যে বিপদে পড়তে চলছে সেই চিন্তা তিথির মজা পাচ্ছে। তিথি চুনকাম চিবোতে চিবোতে বাড়ির বাইরে এলো। সে চারপাশে চোখ বুলে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে তিথির মুখে এক বিলাস হাসি ফুটল। তিথি আয়নের যেই গাড়ি নিয়ে যাতায়াত করবে সেই গাড়ির কাছে এসে আলতো করে পেছনের দরজাটা খুললো। চুনকাম চিবোতে চিবোতে ফিসফিস করে বলল, আজকে তোকে এমন শিক্ষা দেবো, তুই শালা তোর জীবনের সাথে আমার নামটাও জড়িয়ে রাখবি। কথাটা বলে তিথি হু হু করে হেসে উঠল। চুনগামের মুখ থেকে বের করে সিটে লাগাতে যাবে, ঠিক তখনই তিথির চোখ গেল গাড়ির কাছে আয়নার দিকে। সর্বনাশ, আয়ন আসছে একদম তিথির পেছনে। আয়ন ফোন চাপতে চাপতে আসছে, তার দৃষ্টি সম্পূর্ণ ফোনে স্থির। তিথি আয়নকে দেখে বড় বড় ঢোক গিলল। আজ যে তার জীবন শেষ, তাকে মেনে না আলু ভর্তা বানিয়ে দেয় এই আয়ন। কথাটা ভাবতে ভাবতে তিথির
তাড়াতাড়ি চুনগাম ছুঁড়ে মারল। আয়ানের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে জায়গা খুঁজতে লাগলো, কিন্তু আয়ান খুব কাছে এসে পড়ছে। তখন লুকাতে গেলে দেখিয়ে ফেলবে, আর দেখলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দিবে। কথাটা ভাবতে তিতির কলিজা কেঁপে উঠল। কোনো উপায় না পেয়ে তিতির দ্রুত পেছনের দরজা খুলে গাড়িতে উঠে পড়ল এবং সিটের নিচে কাঁচুমুচু হয়ে শুয়ে পড়ল, যাতে আয়ান কোনোভাবে তাকে দেখতে না পায়। আয়ান ততক্ষণে গাড়িতে কাছে এসে ফোন পকেটে রেখে সামনের সিটের দরজা খুলে গাড়িতে উঠে বসলো। সে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল এবং গাড়ি ঘোরাতে ঘোরাতে বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ি। আশি এখনও সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় শুয়েছে। তার পাশে মিনা চৌধুরী চিন্তিত মুখে বসে আছেন এবং আশির হাত পা মালিশ করছেন। আর আশির ঠিক ডান পাশে দুই গালে হাত দিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছেন শিয়াব। আশির হাত মালিশ করতে করতে মিনা চৌধুরী শিয়াবের দিকে তাকিয়ে বলেন, কী হয়েছে বৌমার, হঠাৎ এমন অজ্ঞান হলো কেন? শিয়াব দুই হাত গালে দিয়ে আশির দিকে তাকিয়েছিল। তার মন তখন গভীর চিন্তায় মগ্ন। সে নিজের অজান্তে অস্ফুটস্বরে উঠল তার ভবিষ্যৎ দেখে। মিনা চৌধুরী কপাল কুঁচকে উঠল, মানে? শিয়াবের হুঁশ আসলো, কি বলতে কি বলে ফেলছে। মুহূর্তে শিয়াব থমকে গেল। কথা ঘোরানোর জন্য তোতলা গলায় মিথ্যে বলল, মানে? মানে কি? কিছু না। সেটা তো আমি জানি না। মেয়েটা হঠাৎ হলো কি? সে কাচুমাচু কথা শুনে মিনা চৌধুরীর মুখে এক চিলতে হাসি ফুটল। সে মায়ের মুখে এমন হাসি দেখে কিছুই বুঝল না। সে হাবা হাবা প্রশ্ন করলো, কী হয়েছে মা, তুমি এইভাবে হাসছো কেন? মিনা চৌধুরী খুশি মনে বলল, দাদি হতে যাচ্ছি মনে হয়। কথাটা বলার সাথে সাথে সে ঢোক গিলে কেসে উঠল। এমন মারাত্মক কাশি উঠল যে থামার নাম নেই। সে হু হু করে কাশতে থাকলো, তার কাছে ফুসফুস বেরিয়ে আসবে। মিনা চৌধুরী ছেলের এমন কাশি দেখে তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিলেন। তারপর শিয়াবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। শিয়াব পানি খেয়ে কোনো মতে শান্ত বড় বড় শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল, আশি প্রেগনেন্ট, ধরলাম না, স্পর্শ করলাম না, কিছুই করলাম না। তার আগে এমন কথা কানে যেতে, ও আল্লাহ, উপর থেকে দড়ি ফেলো, আমি উঠে পড়ি। শিয়াবকে এইভাবে বিড়বিড় করে কিছু বলতে দেখে মিনা চৌধুরী বললেন, কিরে, কিছু বলছিস মনে হচ্ছে? শিয়াব মিথ্যে হাসি ফুটিয়ে বলল, কই মা, কিছু না তো। মিনা চৌধুরী আরও খুশি হয়ে উঠলেন, তার চোখ মুখ ঝলমল করছে। তিনি আনন্দিত কণ্ঠে বললেন, বলেছিলাম না ডাক্তার ডাক না। আমার কেন জানি লাগছে আমি মনে হয় সত্যি দাদি হতে যাচ্ছি। মিনা চৌধুরীর কথা শুনে শিয়াব কিছু বলতে যাবে, ঠিক তার আগে মিনা চৌধুরী হাত তুলে তাকে থামিয়ে দিল। দাঁড়া, তোর বাবা ঘুমিয়েছে, সুখবরটা দিয়ে আসি। তুই বৌমার দিকে খেয়াল রাখ। কথাটা বলে মিনা চৌধুরী শিয়াবকে একদম কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। তার আনন্দতে শিয়াব যেন ভেসে গেল। শিয়াব দুই হাত মাথায় দিয়ে বসে আছে। সে প্রায় মাটিতে ভেসে যাচ্ছে। এখন সে কীভাবে বোঝাবে? তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছে, এই লজ্জাজনকভাবে সত্যিটা মাকে কীভাবে বলবে। আর সে প্রেগনেন্টের জন্য অজ্ঞান হয়নি, বরং প্রেগনেন্ট হওয়ার যন্ত্র দেখে অজ্ঞান হয়ে গেছে। এই ভয়ানক সত্যিটা কি আজ বলা সম্ভব? সুইজারল্যান্ড। রৌদ্র তুরার দু চোখে একটা নরম ও উষ্ণ স্কার্ফ দিয়ে বেঁধে দিছে। তুরাকে একটা বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাচ্ছে সে। গাড়ির নরম সিটে হেলান দিয়ে তুরা কিছুই বুঝতে পারছে না রৌদ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়ির প্রতিটি বাঁকে, প্রতিটি প্রকৃতির নড়াচড়া তুরা কেবল অদম্য কৌতূহল, অজানা আসার ঢেউ অনুভব করছে। কিন্তু রৌদ্র প্রত্যেকবারে নির্দেশ মেনে তুরা এক গভীর বিশ্বাস নিয়ে চুপচাপ গাড়িতে বসে, এবং বাইরে ঠান্ডা থাকলেও রৌদ্রের উপস্থিতি তার হাতের উষ্ণতা তুরার ভিতরে এক স্নিগ্ধ শান্তি এনে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর বরফের উপর চাকা ঘর্ষণে তুলে রৌদ্র গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে রৌদ্র তুরার দিকে দরজা খুলল। তুরা কিছু বুঝে ওঠার আগে রৌদ্র তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। তুরা অবাক হয়ে রৌদ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ বাঁধা, ফলে পরিস্থিতি আরও বিভ্রান্তিকর। তুরা ফিসফিস করলো, কী করছেন, কোলে নিলেন কেন? রৌদ্র দুষ্টুমি করে তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাসর করতে। রৌদ্রের কথা শুনে মুহূর্তে জ্বলে উঠল। তার নরম হাত মুষ্টি করে রৌদ্রের কাঁধে হালকা আঘাত করলো। মানে, কি বলছেন এসব? দেখেন, এরকম কিছু ধান্দা করে মেরে দেবো আপনাকে। দূরে থাকবেন আমার থেকে। আমি এখনো রোমান্সের জন্য প্রস্তুত নই। তুরা রাগ দেখে রৌদ্র মুখ টিপে হাসলো। সে আর কিছু না বলে তুরাকে নিয়ে বরফের পথ ধরে হেঁটে যেতে লাগলো। তুরা রীতিমতো ভয়ে কাঁপছে। সত্যি সত্যি রৌদ্র তাকে
ওসব করবে নাকি? সেই ভয় তাকে গ্রাস করছে। তোরা জানে তারা পবিত্র সম্বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন যা হবে সবই শরীয়ত ফরজ। আজকের রাতটা তাদের জন্য পবিত্র রাত। কিন্তু তোরা এক্ষুনি ওইসবের জন্য প্রস্তুত না। তোর শরীর ভয়ে কাঁপলো। রৌদ্র তার অবস্থান বুঝলো। রৌদ্র দুষ্টুমি করলো, আরে বউ, কিছু করার আগে যেভাবে কাঁপাকাঁপি করছিস, কিছু করলে তো মনে হয় তোকে পাওয়াই যাবে না। তুলো রৌদ্রের বুকে মুখ লুকিয়ে বলল, দেখেন, বাজে কথা বলবেন না, ভালো হবে না কিন্তু। রৌদ্র হাসি যেন আরো বেড়ে গেল। সে বলল, তাই কি করবি? তুলো আবার রাগে ভয়ে মিশে গিয়ে বলল, মেরে ফেলবো। রৌদ্র হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল গভীর প্রেম ও অধিকার বোধের উচ্ছ্বাস। রৌদ্র হাসি থামিয়ে তুলার কানের কাছে মুখ নিয়ে ফিস করে নেশালো কণ্ঠে বলল, তাই পারবি মারতে আমায়? আর আমি যদি এখন কিছু করি, কে আটকাবে আমায়? তুই? কিন্তু তোর তো অধিকার আটকানোর আর অধিকার নেই। তোর শরীর আর কি, তুই মানুষ আমার হয়ে গেছিস? এখন তোর শরীরের প্রত্যেকটা অংশে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমারই। রৌদ্রের কথায় তোরা কেঁপে উঠল, বুকের হার্টবিট জন্য ধুকপুক করতে লাগলো। সে ভয় নয়, বরং তীব্র অনুভূতিতে তেড়ে কাঁপছে। তোরা কোনো কথা বলল না, শুধু আরো শক্ত করে মুখ লুকিয়ে রইল রৌদ্রের বুকে। রৌদ্র আর বেশিক্ষণ অপেক্ষা করলো না। সে তুরাকে নিয়ে তার গন্তব্যে এসে পৌঁছালো। রৌদ্র আলতো করে তুরাকে কোল থেকে নামিয়ে দিল। তুরার চোখ বাঁধা থাকলা জায়গাটা বেশ ঠান্ডা, এক শীতল তাজা বাতাস ত্বক ছুঁয়ে যাচ্ছে। তুরা বোঝার চেষ্টা করছে, কিন্তু চোখ বাঁধা থাকায় কিছুই বুঝতে পারছে না। রৌদ্র আলতো হাতে তুরার চোখ থেকে কাপড়ের স্কার্ফটা সরিয়ে দিল। তুরা তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়েছে। রৌদ্রের পাগলামি, তার শরীরে উষ্ণতা, সব কিছু মিলে এক সম্মুহূর্তে হয়েছে। রৌদ্র তুরাকে এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার একদম কাছে এসো। রৌদ্র উষ্ণ নিঃশ্বাস তুরার মুখে এসে পড়ছে। রৌদ্র এবার তুরার কানে কাছে মুখ নিয়ে গভীর ও মাথার কণ্ঠে বলল, চোখ খোলেন আমার বিবিধান, এবং দেখুন, আপনার এই বদ্ধমাখা চোখটা দেখে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। কিন্তু বাঁধন ভেঙে ভয়ঙ্করভাবে ছুতে দেব তখন, কিন্তু আপনার এই পাগল স্বামীকে সামলাতে পারবেন না। রৌদ্রের কথায় তুরা বিদ্যুৎস্পৃষ্টর মতো চমকে উঠল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত ও ভারী হতে লাগলো। তার ঠোঁট কাঁপছে। রৌদ্রের এই তীব্র অধিকারবোধ এবং রোমান্টিক বিপদ তাকে একই সাথে ভয় আর গভীর উত্তেজনা দিচ্ছে। সব ভয় ও সব উত্তেজনা বুকে চেপে তুরা অন্তত ধীর গতিতে চোখ মেলে তাকায়। তার চোখ খুলতে সে বিস্ময় আর মুগ্ধতায় স্তব্ধ হয়ে গেল। আর সে চেতনা ফেলল। সে চোখ খুলে সামনে শিহাবকে দেখতে পেল। মুহূর্তে সেই ওয়াশরুমের কথা মনে পড়ে গেল। আশির সমস্ত মুখ রক্তিম হয়ে উঠল। সে তাড়াতাড়ি লজ্জায় মুখ লুকালো। তার কেমন যেন শিহাবের সামনে অস্বাভাবিক লজ্জা লাগছে। শিহাব ফোনে ব্যস্ত ছিল। হঠাৎ চোখ গেল বিছানায়, দেখলো আশির সেন্স ফিরছে। শিহাব সামান্য গলা খাঁকড়ি দিয়ে ফোনটা রেখে দিয়ে দিল এবং বলল, আপনার মনে হয় ঘুমের জগৎ থেকে ফিরতে অনেক কষ্ট হলো? শিহাবের কথা শুনে আশির কানে যেতে যেন একটা তীব্র ধাক্কা লাগলো। সে আচমকা থমকে গেল। চোখের পলক স্থির। কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো, হঠাৎ এই কথা কেন বলছেন? শিহাব সামান্য দুষ্টুমি, তবে কিছুটা অপরাধবোধ হাসি নিয়ে এগিয়ে এলো। সে ফিসফিস করলো, তুমি যেভাবে সংজ্ঞাহীন হয়েছ, মা ভাবছে তুমি প্রেগনেন্ট। শিহাবের কথাটা বলতে দেরি, কিন্তু আশির কাছতে দেরি হলো না। সে খুব খুব করে এমন মারাত্মক কেসে উঠল যে তার দম বন্ধ হওয়ার উপক্রম। কাশি থামার জন্য নামেনি। তার শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। শিহাব নিজেও চমকে গেল। সে প্রায় লাফিয়ে উঠে তাড়াতাড়ি জল ভর্তি গ্লাসটা এনে আশির ঠোঁটে ধরল। আশি ঢোক গিলে জল পান করলো। শিহাব সেই সময় আশির কপালে ও মাথায় হাত বুলিয়ে দিতে দিল, আস্তে আস্তে, এত ভাবার কিছু নেই। এই সামান্য কথার জন্য জীবন দিতে হবে না তো। আশি জল খেয়ে স্বাভাবিক হলো। তার শরীরের দুর্বলতা কেটে গেল। চোখ দুটো বিরক্তি ও সন্দেহের ধার ফুটলো। সেই বাঁকা চোখে সে শিয়াবের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? শিয়াব যেন আকাশ থেকে পড়ল। সে দু হাত ছুড়ে দিয়ে অতিরিক্ত নাটকীয়তা দেখে বলল, মজা কেন করবো? তুই কি আমার বেয়ান হও নাকি যে মজা করবো? আজব মেয়ে তো। একে তো কিছু করার আগে আমাকে বাবা বানিয়ে দিল দুই হাতে, এখন বেআইন হওয়ার চেষ্টা করছে। এই, তুই আমার বউ নাকি শালিকা, সেটাই আগে স্পষ্ট করে বলো তো। সে কথা শেষ হতে সসম্মানে ঘরে প্রবেশ করলেন শান্ত চৌধুরী। তিনি মিষ্টি বাটি হাতে এনে শিয়াবের কাছে এসে কোনো কথা না বলে শিয়াবের মুখে মিষ্টি দিলে হাসতে হাসতে বলল, হা হা, আমি দাদা হতে যাচ্ছি, আমারও দাদি ভাই আসবে। শান্ত চৌধুরী এই আনন্দময় ঘোষণা শুনে শিয়াবে
মুখে যেই মিষ্টি দিল তা ধপ করে মুখ থেকে ফ্লোরে পড়ে গেল। সে আবার আসে দুজনের জন্য বিদ্যুৎ স্পষ্ট। আশি তো কথা বলার ভাষা একেবারে হারিয়ে ফেলছে, কি বলবে এখন। আশা আমতা আমতা করে শিহাবের দিকে তাকালো, দেখলো শিহাব তার দিকে হা করে তাকিয়েছে। শান্ত চৌধুরী আবার শিহাবকে জড়িয়ে ধরে আবার উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আহ আমার মাইসন, এতদিনে একটা কাজের কাজ করছিলে। এই না হলে আমার ছেলে বিয়ের 1 মাস হতে আমাকে দাদা বানিয়ে দিল। শান্ত চৌধুরী কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল নাচতে নাচতে। তার আনন্দের রেশ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। সে আবার আসি দুজনে বিছানায় পাথরের মতো বসে রইল। দুজন দুজনের দিকে অবিশ্বাস নিয়ে তাকালো। তারপর হঠাৎ আসি খিলখিল করে হেসে উঠল। সে বালির চেপে ধরে হাসতে লাগলো। হাসির তেড়ে তার চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসার উপক্রম। সে আর তার দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইল। সে মাথায় হাত বুলিয়ে বিরক্ত ভরে কণ্ঠে বলল, হাসছো কেন তুমি? পাগল হয়ে গেলে নাকি? আশি কোনোমতে হাসির রেশ থামালো। চোখের গুণে তখনও জলে দিল। হ্যাঁ হ্যাঁ, আপনি 1 মাসের মধ্যে বাবাকে দাদা বানিয়ে দিয়েছেন। আমি জীবনে এমন কাণ্ড দেখিনি। কোনো ছেলে এত তাড়াতাড়ি কাউকে দাদা বানাতে পারে। আর সেই মানুষটা আপনি। বলে আসে আবার হাসতে শুরু করলো। সে ভুলেই গেছিল যে শান্ত চৌধুরী যদি দাদা হন তাহলে তো তারই সন্তান হবে। সে আশির এই চরম বোকামি দিকে হাসবে নাকি কাঁদবে, নিজের অসহায় ভাগ্যের জন্য কাঁদবে, কিছুই বুঝতে পারছে না। সে শুধু এইটুকু বুঝতে পারছে সে আজকে সব পাগলের পাল্লায় পড়ছে। সে আবার সোজা হয়ে আশির আর একটু ঝুঁকে এলো। তার কণ্ঠস্বর এখন হাস্যরস মেশানো কিন্তু মারাত্মক সিরিয়াস। আশি, তুমি হয়তো গুরুত্বপূর্ণ বিষয়টা ভুলে গেছো। আমি যদি বাবাকে দাদা বানাই তাহলে যেই জিনিসটা দিয়ে দাদা হওয়া হয় সে এই আইটেমটা কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে। শিহাবের কথা শুনে মুহূর্তে আসে হাসি নিভে গেল। সে মুখ লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলল। আশির লজ্জামাখা মুখ দিকে শিহাবের ভেতরে এক গভীর কৌতুক জেগে উঠল। সে আলতো করে নিজের শরীরে টান দিতে দিতে আইসভঙ্গিতে বলল, যাই বলো, বাবার খুশি দেখে বড্ড মায়াচ্ছে। মনটা চাচ্ছে সত্যি সত্যি বাবা হয়ে যাও। তুমি কি বলো? আহ শিহাবের এমন কথায় আশি যেন লজ্জা তাপে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে কান দিয়ে ধোয়া বেরোবে। কোনো মতে সে থরথর করে কাঁপা গলার স্বরে নিয়ে বলল, তো হন না করছে কে? আপনি বাবা হবেন আপনার ইচ্ছে। কথা শেষ হতে না হতে সে আলতোভাবে আশির দিকে একদম ঝুঁকে এলো। তার ঠোঁট আশির কানের কাছে এসে ফিসফিস করে কণ্ঠস্বর তখন নেশা ও ধরনের মাদকতা। মাই ডিয়ার মিসেস, আমি বাবা হতে গেলে তো আপনাকে একান্ত প্রয়োজন। বলুন এখন কি বাবা হওয়ার কাজ শুরু করব? আপনি কি এই লোড নিতে পারবেন তো? হিমশিম খাবেন না তো? আশি নিঃশ্বাস বন্ধ হয়েছে, লজ্জায় শরীর অবশ হয়ে গেল। শিয়াব এসে কি বলছে? লোকটার মাথা ঠিক আছে তো, নাকি এইবার সত্যি সত্যি পাগল হয়ে গেছিল? আশির ভাবনার মাঝে শিয়াবের কণ্ঠস্বর কানে এলো। এবার সেই স্বরে নাটকীয়তা ছেড়ে বাস্তবতা, নিচে আসেন তাড়াতাড়ি। দুজন মিলে এখন বাবাকে গিয়ে বোঝাই এই সবটাই ভুল ধারণা। না হতে যাচ্ছি আমি বাবা, আর না হতে যাচ্ছে তারা দাদা দাদি। শিহাব ছন্দের কথা বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আশি তখনও সেখানেই ছিল, যেখানেই বসেছিল, আর মনে মনে শিহাবের সেই নেশা লাগানো শেষ কথাগুলো বাজছিল। লজ্জার রেশ কাটার সঙ্গে সঙ্গে তার ঠোঁটে এক অনিবার্য উষ্ণ হাসি ফুটে উঠল। রাত হয়ে গেছে। নিঝুম গাঢ় অন্ধকার গ্রামীণ পথকে গ্রাস করে আয়ান চট্টগ্রামে এক নির্জন রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে। হঠাৎ ফ্যাস বাতাস বেরিয়ে দরজা সেই তীক্ষ্ণ শব্দ হলো। গাড়িটা মারাত্মকভাবে কেঁপে উঠল। আয়ান দাঁতে দাঁত চেপে ব্রেক কষল। সেই গাড়ি থেকে নেমে তীব্র বিরক্তি নিয়ে গাড়ির সামনে এসে ঝুঁকে দেখলো চাকা একদম বসে গেছে। তীব্র বিরক্তি নিয়ে আয়ান গাড়ির ধাতব চাকায় সপাটে লাথি মারল। সেই ধাতব নির্জন রাতে প্রতিধ্বনি তুলল। সে বুঝতে পেরেছিল, ধুর শালা, চাকাটা এখনই পাঞ্চার হতে হলো। এখন কী হবে? এই নির্জন জায়গায় তো কোনো গ্যারেজে চোখে পড়ছে না। আয়ন তীব্র বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিনে জ্বলে উঠতেই তার মেজাজ আগুনে গেল। একটু নেটওয়ার্ক নেই, সিমের লাইনগুলো কাঁপছে মাত্র। সে রাগে ফোনটা ছুঁড়ে মারতে উদ্যত হয়ে চারিদিকে সামলে নিল। সে চারিদিকে তাকালো। পিচ ঢালা রাস্তার জনমানব শূন্য, চারিদিকে ঘন কালো অন্ধকারে মোড়া। এতক্ষণ কোনো মেয়ে এই পরিস্থিতি থাকলে নিঘাত ভয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ত। বিরক্তিতে ফুসতে ফুসতে আয়ান রাস্তার পাশে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে রাস্তা দিয়ে এক বৃদ্ধ বাদাম বিক্রেতা কাঁধে ঝোলানো ভার নিয়ে যাচ্ছিল। এত রাতে রাস্তায় একজন সুদর্শন
যুবক এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কৌতূহল হলেন। কাছে এসে বিনয়ের সাথে, কি হয়েছে বাবু, আপনি এমন মাঝ রাস্তায় দাঁড়িয়েছেন কেন? আয়ান হতাশায় দুহাত কপালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কণ্ঠস্বর শুনে চমকে সোজা হয়ে তাকালো। বাদামওয়ালাকে দেখে বলল, আসলে আঙ্কেল, আমার গাড়িটা পাঞ্চার হয়েছে, বুঝতে পারছি না কি করব। বৃদ্ধ মুহূর্তে সহজে বলল, ও এই কথা, ভয় পাবেন না, এখান থেকে সামান্য দূরে একটা গ্যারেজ আছে, আপনি আমার সাথে আসুন। আয়ন তড়িঘড়ি করে লোকটার সাথে গ্যারেজে গেল এবং একজন শ্রমিককে নিয়ে এলো। শ্রমিকটি আয়নের গাড়ির নতুন চাকা শক্ত করে লাগাতে লাগলো। আয়ন কিছুটা দূরে অস্বস্তি নিয়ে দাঁড়িয়েছে। শ্রমিকটি চাকা লাগানো শেষ হতে যেই উঠতে দেবে, গাড়িটা হালকা কেঁপে উঠল, যেন ভেতরে কেউ নড়েচড়ে উঠল। শ্রমিকটি ঘাবড়ে গেল। সে সাহস ভর করে গাড়ির পিছনে দরজা খুলে টর্চের আলো ফেলতে তার চোখ পড়ল। সিটের নিচে জড়সড় হয়ে শুয়েছে তিথি। তাকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে অচেতন, তবে মুখ ঢাকা। শ্রমিকটি মাথায় ভয়ানক সন্দেহ জাগল। এই রাতে নির্জন রাস্তার যুবকটি গাড়িতে একজন যুবতী মেয়ে। তার মনে পড়ল ছেলেটা নিশ্চয়ই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে শ্রমিকটি দ্রুত নিজের ফোন বের করলো। কাঁপানো কণ্ঠে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কাকে ডায়াল করলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি পশ্চিম রোডের রাস্তায় চলে আসেন, বিশাল গন্ডগোল। এখানে একটা ছেলে একটা মেয়েকে মনে হয় অপহরণ করছে। গাড়িটা মেয়েটি তার গাড়িতে আছে। খানবাড়িতে বসার ঘর তখন হাউমাউ কান্নার যুদ্ধক্ষেত্র। তিথি নিখোঁজ। সকাল থেকে আশিক খান মেঝেতে পায়চারি করতে করতে পুরো পাগল। আনোয়ার খান বারবার পুলিশকে ফোন করছেন, প্রতিবারই ব্যর্থ হয়ে হতাশায় বসে পায়চারি। তনুজা খান কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে টকটক। হিমি খান আর রৌশনী খান তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর সেই বিভীষিকাময় মুহূর্ত এলো। আনোয়ার খানের ফোনে বীভৎস শব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনে থানা শব্দটি দেখে তার হাত কাঁপল। তিনি দ্রুত লাউড স্পিকার অন করে কাঁপা গলায় বললেন, এসপি সাহেব, কোনো খবর পেলেন? ওপাশ থেকে এসপি সাহেব ঠান্ডা ও নির্লিপ্ত স্বরে ভেসে এলো, যেটা সেটা আনুষ্ঠানিক ঘোষণা। দেখুন, আমরা তবে নিশ্চিত হতে পারছি না। আমরা একজনকে ভয়ঙ্কর নির্যাতিত মেয়ের দেহ পেয়েছি, যাকে হিংস্রভাবে মেরে ফেলা হয়েছে। আপনারা এসে শনাক্ত করুন। আমার ধারণা মেয়েটি আপনাদের বাড়ির মেয়ে হতে পারে। পুলিশের সেই নির্দয় উত্তরটি যেন লাউড স্পিকারে চিরে বের হয়ে আনোয়ার খানের মাথায় তৎক্ষণাৎ বজ্রপাত হলো। পাশে দাঁড়িয়ে থাকা আশিক খান তখন শ্বাসরুদ্ধ। তিনি বিকট চিৎকারে আকাশ ফাটিয়ে দিলেন, ও আল্লাহ গো, তুমি আমাকে একই খবর দিলা। আল্লাহ গো, তুমি আমার দুই মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলা। আল্লাহ গো। সেই আর্তনাদ শেষ হতে না হতে আশিক খান অসহনীয় যন্ত্রণায় দুই হাত সজোরে বুকে চেপে ধরল। তার মুখ বিকৃত হয়ে গেল এবং মুহূর্তে মেঝেতে ধপাস করে লুটিয়ে পড়ল, স্ট্রোক করলো। আরফা হৃদয় বিতরক চিৎকার আর স্বরে চিৎকার করে উঠল, চাচা! তনুজা খান শোকে উন্মাদ হয়ে হাউমাউ করে মেঝেতে আছড়ে পড়লেন। আনোয়ার খান পাগলের মতো জরুরি হসপিটালে কল দিলেন। নিথর ভাইকে ধরে ঝনঝন করে কাঁপতে লাগলেন। আশিক, আশিক, কি হলো তোর? কথা বলছিস না কেন? ভাই আমার, কথা বল। সুইজারল্যান্ড। তুরা দাঁড়িয়ে আছে এক বিশাল হ্রদ সুইমিং পুলের কিনারে, যা রাতের ঝলমলে আলোর মায়ায় হীরের মতো জ্বলজ্বল করছে। চারপাশে বরফ ঠান্ডা বাতাস, কিন্তু সেই সৌন্দর্য তুরার মনকে উষ্ণ করে তুলল। এই দৃশ্য তার কল্পনার সকল সীমানা ছড়িয়ে গেল। রৌদ্র স্থির দৃষ্টিতে তুরা শিশুসুলভ কাণ্ড কারখানা দেখছিল, আর বুকে হাত শক্ত করে আড়াআড়ি ভাঁজ করা। হঠাৎ কোথা থেকে উড়ে এসে একটা প্রজাপতি তুরার কাঁধে বসলো। তুরা হাসি মুখে সেটিকে আলতো করে ছুঁয়ে দিল। তার ছোঁয়ায় জাদুতে প্রজাপতিতে উড়ে এসে তুরার হাতের তালুতে বসলো। তুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে হাতটা রৌদ্রের দিকে বাড়িয়ে দিল এবং খুশিতে লাফাতে লাফাতে বলল, দেখুন কি সুন্দর প্রজাপতি! তার কথা শেষ হতে আরও অনেকগুলি প্রজাপতি চারপাশে উড়ে এলো। তুরার সেই সৌন্দর্য মুগ্ধ পাখির মতো ঘুরতে লাগলো। রৌদ্রের চোখে তখন শুধু হাসি নয়, ছিল গভীর অধিকারবোধে দীপ্ত। সে মুচকে এসে ধীরে ধীরে তুরার কাছে এগিয়ে গেল। রৌদ্র তুরার একদম পিছনে এসে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে শ্বাস প্রশ্বাসের দূরত্ব ছাড়া আর কিছুই না। রৌদ্র কোনো কথা না বলে তার শক্তিশালী দুহাত দিয়ে তুরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে দিল। বরফ শীতল বাতাসের মাঝে রৌদ্রের সেই উষ্ণ স্পর্শে তুরা বিদ্যুৎস্পৃষ্টের মতো কেঁপে উঠে নিথর হয়ে গেল। তাদের দুজনের নিঃশ্বাস এত দ্রুত হচ্ছে যে তারা শুনতেই পাচ্ছে না। রৌদ্র যেন সেই মুহূর্তে নিজের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল।
রৌদ্র আলতো করে তুরার পিঠ থেকে চুল সরিয়ে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলল। তারপর সে তার ঠোঁট দিয়ে তুরার দুধের ফর্সা মসৃণ কাজ ছুঁয়ে দিল। সে স্পর্শে তুরা যেন মুহূর্তে অবচেতন হয়ে গেল, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলল। তার মুখ থেকে এক অস্ফুট কম্পিত শব্দ বেরোলো, রৌদ্র। কথাটা বলতে তুরা রৌদ্রের কাছ থেকে সামনের দিকে সরে যাওয়ায় সামান্যতম চেষ্টা করলো, কিন্তু রৌদ্র সেই সুযোগ দিল না। বিদ্যুৎ গতিতে তুরার লেহেঙ্গার ওড়না ধরে ঝটকা মেরে টান দিল। সঙ্গে সঙ্গে তুরা শূন্যে ভেসে এসে আছড়ে পড়ল রৌদ্রের উষ্ণ বুকে। অপ্রত্যাশিত সেই ঘনিষ্ঠতায় তুরার লজ্জা আর আশঙ্কায় চোখ বন্ধ করে ফেলল। তুরার সেই অসহায় আত্মসমর্পণ দেখে রৌদ্রের মস্তিষ্ক শেষ নিয়ন্ত্রণ রেখাটা ছিঁড়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার হিংস্র অধিকারের সাথে তুরার গোলাপি কম্পমানে গ্রাস করল। প্রথমে স্পর্শ তুরার চোখ আতঙ্কে বিস্ফোরিত। সে তার সমস্ত শক্তি দিয়ে রৌদ্রকে ধাক্কার জন্য সরাতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে তুরা অনুভব করলো রৌদ্রের ঠোঁট যেন কোনো জাদুঘরী মন্ত্রের মতো কাজ করছে। তুরা যেন তার প্রতিরোধের ভাষা হারিয়ে ফেলছে। কোনো জাদুঘরী ছোঁয়ায় তুরা যেন অন্য কোনো জগতে ডুবে গেল। তার হৃদস্পন্দন ঢাকের বাদ্যের মতো বুকে পাচ্ছে। ধাক্কা দেওয়ার হাত দুটো কখন যে রৌদ্রের শার্টের গলায় আঁকড়ে ধরছে তুরা নিজেই টের পায়নি। সে এখন উন্মাদের মতো রৌদ্রের সাথে প্রতি উত্তর দিতে লাগলো। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দে রাত ভরে উঠল। সময়ের সাথে তুরার ফুসফুস যেন বিদ্রোহ ঘোষণা করলো। দম বন্ধ হয়ে গেল, কিন্তু রৌদ্রের উন্মুক্ত পাগলামি থামার নেই। সে তুরার ক্ষুধার্তের মতো। তাদের দুজনের উষ্ণ হাঁসফাঁস নিঃশ্বাসের মাঝে হঠাৎ রৌদ্র পকেট থেকে ফোন বেজে উঠল। প্রথমবার বেজে উঠল, রৌদ্র তখন হুঁশ নেই। সে গভীর নেশা আচ্ছন্ন। দ্বিতীয়বার বাজার পর তুরার মাথায় যেন ঠান্ডা জল পড়ল। তার হুঁশ ফিরে এলো। সে সাথে সাথে সমস্ত শক্তি একত্রিত করে রৌদ্রকে ধাক্কা দিল, কিন্তু রৌদ্রের শরীর ছিল পাথরের মতো অনড়। সে এক চুল পরিমাণ সরাতে পারল না, বরং তুরাকে আরো দৃঢ়ভাবে কাছে টেনে নিল। তুরার চোখ উল্টে আসার জোগাড়, এই বুঝে তার প্রাণ পাখি দেহ ছেড়ে চলে যাবে। ঠিক তখনই রৌদ্রের ফোনটা ক্রোধের মতো তৃতীয়বার বেজে উঠল। রৌদ্রের রোমান্টিক ঘোর এবার তীব্র বিরক্তিতে পরিণত হলো। সে অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। দুজনে ক্ষুধার্তের মতো মুখ খুলে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তোরা বুক চেপে শ্বাস টানছে। তার প্রাণ পাখিটা যেন এক্ষুনি বেরিয়ে যাবে। রৌদ্র রাগে ফুঁসতে ফুঁসতে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে দেখালো। নাম দেখে তার ভীষণভাবে পাল্টে গেল। কল এসেছে বাংলাদেশ থেকে, তাও বাড়ির টেলিফোন থেকে। রৌদ্র আর কিছু না বলে ভেবে দ্রুত নিজেকে সংযত করে ফোন রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো যন্ত্রণা ভরা কণ্ঠস্বর আর আতঙ্কের শব্দগুলো। শুনে রৌদ্রের শরীর নিথর হয়ে গেল। তার হাত থেকে ঠাস করে শব্দ করে দামি ফোনটা পাথরের মতো মাটিতে পড়ে গেল। রৌদ্রের চোখ মুখ বিস্ফারিত, দৃষ্টি স্থির। কাঁপতে কাঁপতে শুধু একটাই নাম উচ্চারণ করল, তিথি। আয়ন ও তিথিকে একটা স্যাঁতস্যাঁতে ছোট্ট ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বাইরের মানুষের কোলাহল স্পষ্ট শোনা যাচ্ছে। তাদের ধরে নিয়ে আসার আগে চেয়ারম্যান এসে আয়নের গাড়ির সাথে সাথে তিথিকে দেখতে পায়। তিথি এত দূরে নিজের গাড়িতে দেখে আয়নের যেন মাথায় বাজ পড়ল অনুভব করলো। মানুষকে কোনো যুক্তি না দিয়ে তাদের অপমান ধরে নিয়ে এসেছে অপহরণের দায়ে। ঘরের মধ্যে আয়ন হাঁসফাঁস করছে। সে অসহায় খুদে নিজের মাথার চুল মুঠি করে টানছে। মাঝে মাঝে হিংস্র গর্জনের মতো দেওয়ালে সজোরে ঘুষি মারছে। প্রতিটি আঘাত যেন তার রাগ ফেটে পড়ছে। তিথি ঘরের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে, মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। আর কান্নার শব্দ ছাড়া ঘরের ভিতর কোনো স্বর নেই। আয়ন এবার দেওয়ালে ঘুষি মারা থামিয়ে ফুঁসতে ফুঁসতে তিথির দিকে এগিয়ে এলো। তার চোখে রক্তের লাল। তিথি, সত্যি করে বল, তুই গাড়িতে আসলি কীভাবে? তিথি চুপচাপ মাথা নিচু করে ফেলছে। তার শরীর কাঁপছে, কিন্তু সে একটিও উত্তর দিল না। আয়ন রাগে যেন বারুদের মতো জ্বলে উঠল। সে তিথির সামনে হাঁটু গেড়ে বসলো। তার কাঁধ থেকে ঝাঁকুনি দিয়ে বলল, তিথির বাচ্চা তিথি, বলবি নাকি আমি তোর গলা চেপে এখানেই শেষ করব? আয়নের রাগে তিথি আরও চমকে উঠল। তার কান্না আর্তনাদের মতো বাড়িয়ে দিল। তিথির এমন অসহায় কান্না দেখে আয়নের ধৈর্যের সীমা শেষ সীমায় ভেঙে গেল। সে তিথির সামনে এক ঝটকা মেরে উঠে দাঁড়ালো এবং সজোরে খাটে লাথি মারল। বাইরে থেকে ফিসফিসানি তুমুল ঝড়। ভিড়ের মধ্যে থাকা লোক দুটি ভাবকে বিভক্ত। একদল পুলিশ ডাকো, ছেলেটাকে জেল খাটা, আরেক দল বলে মেয়েটাকে সম্মান বাঁচাতে বিয়ে দিয়ে দাও। ঠিক তখনই তালাবদ্ধ ঘরের দেওয়াল ভেদ করে তিথির
হাহাকার মেশানো কান্নার আওয়াজ বাইরে ভেসে এলো। সেই কান্না শুনে ভিড়ের মধ্যে থাকা একজন বয়স্ক অভিজ্ঞ মুরব্বী চেয়ারম্যান উদ্দেশ্যে গলা বললেন, দেখছেন চেয়ারম্যান, মেয়েটার কান্না শুনছেন? মনে হচ্ছে মেয়েটা নিশ্চয়ই কোনো সর্বনাশ করেছে। আমার কি মনে হয় জানেন, বিয়ে দেওয়াটাই একমাত্র ভালো রাস্তা। এই ধনীর আইন মানে না, টাকা দিয়ে বেরিয়ে আসবে। কাবির নামে এমন মোটা অঙ্কের টাকা ধরিয়ে দেন যাতে এই ছেলে এই মেয়ে চাললেও ছাড়তে পারে না। মুরব্বী যুক্তি দিলেন, তাতে মেয়েটার জীবন অন্তত বাঁচবে। পুলিশে দিলে তো মেয়েটা সমাজে চোখে চিরতরে নষ্ট হয়ে যাবে, আর ছেলেটার কোনো লাভ ক্ষতি হবে না। বিদ্বেষের রুক্ষ বাস্তবতায় চেয়ারম্যান মুহূর্তে সাহস দিলেন। তিনি মাথা নেড়ে ভিড়কে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে বললেন, এখনই ব্যবস্থা করে, দেরি নয়। একজন কাজী আর একজন উকিল কল করে তাড়াতাড়ি এখানেই নিয়ে হয়। আয়ান তখন দেওয়ালের দিকে ফিরে ফুঁসছে, আর তিথি কাঁপা কাঁপা গলায় ফোঁপাচ্ছে। তাদের এই মানসিক যুদ্ধক্ষেত্র হঠাৎ বিধ্বস্ত হলো। ধড়াম করে দরজা খুলে গেল। কাজী, উকিল, চেয়ারম্যান আরও কয়েকজন গম্ভীর মুখে মুরব্বী সদস্য ভেতরে ঝড় হয়ে ঢুকলেন। তাদের গম্ভীর উপস্থিতি জানান দিচ্ছেন, এইবার আর কোনো নিছক আলোচনা নাই, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিথি মুহূর্তে কান্না থামিয়ে অশ্রুসিক্ত ভেজা চোখ বিস্ময় আর নতুন আতঙ্কে বিস্ময়িত হলো। আয়ন তীব্র বিরক্তিতে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগে চেয়ারম্যান শান্ত ধাতব কণ্ঠে কাজী আর উকিলদের আয়ন আর তিথির দিকে ইশারা করল, এরা দুজন বরকনে। কথাটা শুনে আয়ন চোখ বিস্ময়ে যেন কপাল ফুলে বেরিয়ে এসেছিল। তিতিরও একই অবস্থা। আয়ন তাড়াতাড়ি চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে বলল, মানে কি বলছেন? আমরা বিয়ের কোণে মানে? চেয়ারম্যান সামান্য বিচলিত না হলে, হ্যাঁ, তোমরা বিয়ের বর কোণে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমরা এখন বিয়ে করে দেব। আয়নের মাথায় যেন একটা আস্ত হাতুড়ি নিমুলো। সে আর্তনাদ করে উঠল, ঢলে গিয়ে এক পা পিছনে সরে গেল। তার কণ্ঠস্বর তখন করুণ, কিন্তু জোর গর্বে, কী বলছেন এসব? আপনারা পাগল হয়ে গেছেন? তিথি আমার নিজের চাচাতো আপন বোন। কেন আপনারা এই একটা কথা বিশ্বাস করছেন না? চেয়ারম্যান আয়নের দিকে একবারও তাকালো না। বোন হয় চাচাতো, কিন্তু নিজের মায়ের পেটে আপন বোন না, তাই? এই নির্দয় উত্তর শুনে আয়নের রক্ত যেন ফুটতে লাগলো। তার সমস্ত শরীর যেন দাউ দাউ করে জ্বলে উঠল। সে গলা সমস্ত জোর দিয়ে চিৎকার করলো, আপনারা কি বলতে চাইছেন? আমি তিতির সাথে অশালীন কিছু করছি বা তাকে অপহরণ করছি, এটাই আপনাদের ধারণা? এবার কণ্ঠস্বর হতাশায় ভেঙে গেল। আচ্ছা, যার জন্য আপনারা এত বড় নাটক সাজালেন, তিথিকে একবার জিজ্ঞাসা করুন আমি তাকে অপহরণ করেছি কিনা বা খারাপ কিছু করছি না। কথাটা বলে আয়ন পাগলের মতো তিথির দিকে ঘুরে দাঁড়ালো, আর সে তার শক্ত কাপা আঙুলটা তিথির মুখের দিকে তাক করে গর্জন করলো, তিথি, তুই নিজের মুখে বল আমি তোর কে হই, এদেরকে বল। তোর সাথে খারাপ কিছু করছি কিনা এক্ষুনি বল। তিথি তার সাথে সাথে দুই দিকে না সূচক মাথা নাড়িয়ে উপস্থিত মানুষদের বোঝালো সে আয়ন কোনো খারাপ কিছু করেনি। কিন্তু তিথির এই নীরবতা ভঙ্গি মাথা নাড়া মানুষের মনে আরও বেশ গভীর সন্দেহ জাগিয়ে দিল। একজন মুরব্বী সদস্য তিথির দিকে ঝুঁকে এসে স্নেহ মিশ্রিত কঠিন কণ্ঠে বললেন, জানি মা, তুমি ভয় না বলছো। নিশ্চয় ওই ছেলে তোমাকে হুমকি ধুমকি দিচ্ছে, তাই তুমি মুখ খুলতে পারছো না। দেখো মা, ভয় পাওয়ার কিছু নেই, আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি। তিনি আরও ভালোভাবে বুঝিয়ে বললেন, তুমি বিয়েটা করে নাও। কাবিন নেবার ভয়ে ছেলেটা তোমাকে ছাড়তে পারবে না, তোমার সম্মান রক্ষা হল। এই অবস্থায় আমরা তোমাদের দুজনে বিয়ে দিচ্ছি। তিথি লোকটার কথা শুনে বেশি মুষড়ে পড়ল। তার আত্মনাদ আর তীব্র হলো। সে কাঁপা কাঁপা গলায় কোনো মতো উচ্চারণ করল, না না, আপনারা সমস্ত ভুল বুঝছেন। আয়ন আমার ভাই, শুধু ভাই। এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা এসব আবল তাবল কথা ভাইকে নিয়ে বলবেন না। উপস্থিত সদস্যের চোখে তখন একরোখা জেদ। তিতির হৃদয় বিতরক আকুতি তাদের কানে পৌঁছাল না। তাদের সব কথা বাতাসে মিশে গেল। এক প্রকার জোর করে বিস্ময়কর অযাচিত আয়ন আর তিথির বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আয়ন আর তিথি কোনো প্রতিরোধ কাজে এলো না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে আয়ন পকেট থেকে মোবাইল ফোনটা কেড়ে নেওয়া হলো। একজন মুরব্বী চোখে দৃষ্টি রেখে বলল, আদেশে বলল, আজকে এবং আগামীকাল পর্যন্ত তোমরা দুজনে আমাদের গ্রামে থাকবে। অনেক দিন ধরে গ্রামে কোনো নতুন বিয়ে হয় না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল তোমাদের দুজনের জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠান করব। হাসপাতালের পরিবেশ আর্দ্র ভারী, করিডর জুড়ে যেন হাহাকার, একটা হিমশীতল স্রোত বেছে। খানবাড়ির সদস্য আর শুভাকাঙ্ক্ষী বিলাপ করে কান্না করছে, বাতাস রুদ্ধকর অবস্থা। থানা থেকে যে বিকৃত লাশটি আনা হয়েছে কালো জামা দেখে সবাই নিশ্চিত এটাই তাদের তিথি, কারণ তিথি
কালো জামা পরেছিল। ভয়াবহতা ছিল লাশের শনাক্তকরণের ক্ষেত্রে। মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কেউ ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে বীভৎসভাবে নষ্ট করে দিয়েছে। তাই শুধু নয়, বর্বর নির্যাতনের পর এই দৃশ্য দেখার পর সবাই ধরে নিয়েছে এই পাপের শিকার তিথি হয়েছে। তনুজা খান বিরামহীনভাবে জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরলে তিনি আবার চিৎকার করে ওঠেন। আশিক খানের রক্তচাপ নিয়ন্ত্রণ বাইরে, তাই তাকে শক্তিশালী ইঞ্জেকশন দিয়ে জোর করে ঘুম পাড়িয়ে রাখাছে। শিহাব, আরশি, শান্ত চৌধুরী, মিনা চৌধুরী সবাই উপস্থিত। আরশি নিজের মাকে হারানোর মতো রোশনী খানকে ধরে হাউমাউ করে কাঁদছে। তিথি তাদের মাঝে নাই, এই নির্মম সত্যটা আশির বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে আরিফুল খানের বুক যেন এক যন্ত্রের মতো চলছে। তিনি আয়ানকে কিছুতেই ফোনে পাচ্ছেন না, বারবার বন্ধ। তিনি নিজেকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন, হয়তো বন্ধুর বাসায় আছে, কাল ঠিকই ফিরে আসবে। কিন্তু পরক্ষণে তার চোখ ভিজে যায় তিথির কথা ভেবে। কে এমন নিষ্ঠুর মানুষ এই নিষ্পাপ মেয়েটার সাথে এত বড় পাপ করলো? এই প্রশ্নটা তার আত্মাকে বিচ্ছে। আনোয়ার খান বেঞ্চে বসে দুই হাত দিয়ে চোখ চেপে ফুঁপিয়ে কেঁদে উঠছে। তিথি কিছুতেই মানতে পারছে না যে তিথির সাথে এত বড় আচরণ হলো। আল্লাহ তাআলা এত কষ্টদায়ক নৃশংস মৃত্যু তিথির জীবনে লিখেছে ভাবতে তার কলিজা খিরেছে। আরহাম হিমিখানিকে জড়িয়ে ধরে নীরবে কান্না করছে। চোখ থেকে অশ্রু বাঁধা জলের মতো গড়িয়ে পড়ল। মেয়েটা সত্যি সত্যি অনেক ভালো ছিল। কত মজা, হাসি, দুষ্টুমি, তাদের কত স্মৃতি। এইসব ভাবতে শিহাব যেন দম বন্ধ হয়ে আছে। সামান্যতম সে বিশ্বাস করতে পারছে না তিথির সাথে এত বড় ঘটনা ঘটে গেল। আর তাদের সেই প্রাণবন্ত তিথি এখন আর পৃথিবীতে নেই। অন্যদিকে সুইজারল্যান্ড। রৌদ্রের মুখে সব শুনে তুরা নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। সে মুখ শুধু আর্তনাদ বেরিয়ে ফেলল। তুরা যেন হুঁশে পাগল হালের মতো আচরণ করতে শুরু করলো। রৌদ্র কোনোভাবে তুরাকে শান্ত করতে পারছে না। আর এক মুহূর্ত সময় নষ্ট করে রৌদ্র লক্ষাধিক টাকা ব্যয় করে একটা ইমার্জেন্সি ফ্লাইট বুক করলো। দীর্ঘ পথ বাকি, তাই তৎক্ষণাৎ রওনা হওয়া ছাড়া কিছুই ছিল না। বিমানের সংকীর্ণতার আসনে তুরা অবিরত চিৎকার করে কান্না করছে। তার শরীর অনবরত কাঁপছে। সে রৌদ্রকে ওর বুকে আছড়ে পড়ছে, যেন তার হৃদয়ের সমস্ত শোক এভাবে বেরিয়ে বললাম, আমার বোনের কিছু হয়নি, সেটা মিথ্যে, সব মিথ্যে। আল্লাহ, তুমি আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার বোন আছে, আমি বাড়ি গেলেই সে আমাকে আবু বলে জড়িয়ে দেবে। সব মিথ্যে বলছে। রৌদ্রের চোখে নিজের অজান্তে ভিজে উঠল। সে দাঁতে দাঁত চেপে তুরাকে বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরল এবং সান্ত্বনা দিতে বলল, তুরা প্লিজ শান্ত হ, তিথির কিছু হয়নি। দেখিস, হয়তো বাংলাদেশে আমাদের দরকার, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য কেউ হয়তো মিথ্যে খবর রটিয়েছে। তুরা সেই কথায় এক বিন্দু শান্ত হলো না। তার হাহাকার শুনে বিমানের বাকি যাত্রীদের অনেকের চোখে তাদের দেখেছে। কারো কারো চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। রৌদ্রের চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল পড়ছে, যা তুরার চুলে মিশে যাচ্ছে। তুরা আবার গলা ফাটিয়ে আত্মনাদ করলো, আল্লাহ গো, তুমি আমার বোনটার কিছু হতে দেও না। আমার এইটুকু কলিজার বোনটাকে তুমি রক্ষা করো। তুরা আবার কাঁদতে কাঁদতে রৌদ্রের শার্টের মুঠি চেপে ধরলো, তার বুকে মাথা চেপে ধরল। রৌদ্র ভাইয়া, আপনি কসম কেটে বলেন তো আমার বোনের কিছু হয়নি। আল্লাহকে বলেন তিনি যেন আমার বোনকে সুস্থ রাখেন। আমি বাড়ি গেলে যেন দেখতে পাই আমার কলিজার টুকরো বোনকে। আমাকে এসে জড়িয়ে ধরে বলবে, আপু ডাক দেয়। নিজের কষ্ট ভুলে রৌদ্র তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গভীরভাবে বলল, হ্যাঁ তুরা, তুমি শান্ত হও। আল্লাহ নিশ্চয়ই কিছু করেনি তিথিকে। তিনি অবশ্যই তার আমাদের তিথিকে সুস্থ রেখেছেন। আমরা বাড়ি গেলেই দেখব। তিথি হাসি মুখে তোকে ছুটে এসে জড়িয়ে দেবে। রাতটা কবরখানার মতো নিস্তব্ধ। বাইরের মাঝে মাঝে কুকুর করুণ ডাক। আয়ন বিছানায় এক কোণায় মাথা চেপে ধরে বসে আছে। তার প্রতিটি শ্বাস যেন ভারী। তিথি বিছানায় অন্য কোণে প্রাণহীন পুতুলের মতো গুটিসুটি মেরে আছে। ঘরের নীরবতা নয়, যেন পাথরের মতো জমজমার আতঙ্ক। কিছুক্ষণ পর আয়নের পেটে বাতাস টেনে নিয়ে একটা লম্বা ভারী শ্বাস ফেলল। এভাবে বসে থাকলে চলবে না। সে ধীরে ধীরে তিথির দিকে ঘুরালো। তিথি তাকে ঘুরতে দেখে ভয়ে ঠোঁট কামড়ে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলল, এই বুঝি চড় পড়বে তার গালে। তিথিকে অবাক করে দিয়ে আয়ন অবিশ্বাস শান্ত গেল, তিথি সত্যি করে একটা কথা বলতো, তুই আমার গাড়িতে কিভাবে এলি? তিথি আয়নের কথা মাথায় গুঁজল। কীভাবে বলবে? সে শুধুমাত্র তাকে শাস্তি দিতে গিয়ে এই সর্বনাশ। এই কারণে জানার পর আয়ান শান্তভাবে থাকবে?
কক্ষনো না, মেরে তো মাসকালের ডাল বানিয়ে দিবে। এই বাড়িতে যে বাবার কাছে আশ্রয় নেবে এখন অন্য শহরে, অন্য এলাকায়। তাই ছোট্ট ঘরে আয়নের সাথে আক্ষরিকতে বন্দি। তিথিকে চুপ থাকতে দেখে আয়ন গলার স্বর শান্ত কিন্তু বিপজ্জনক হলো। কী হলো তিথি, চুপ করে আছিস কেন? তিথি কোনো রকমে গলার সুরে না আমতা মানে আমি জানি না আয়ন ভাই। আয়ন আবার ধমকের স্বরে যেন বিষ ঢেলে দিছে। জানিস না মানে? হাওয়া থেকে উড়ে এসেছে নাকি? হেঁটে গাড়িতে না উঠলে তো উঠতে পারতি না। এখনো ভালোই ভালোই বলছি, বল দিদি তুই কীভাবে আমার গাড়িতে এলি? না হলে আজ রাতে বালি চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে এখান থেকে পালিয়ে দেশ ছেড়ে পালাবো। আয়নের সেই ভয়ঙ্কর চমকে তিথি চমকে উঠল। শেষমেশ আয়নের মৃত্যুর ভয় শুনে সে জলদি জলদি সব কিছু বলতে শুরু করলো, যা শুনে আয়নের চোখ আক্ষরিক হতে কপালে। আয়ন ক্রোধে উন্মত্ত হয়ে হাত উঁচিয়ে তিথিকে মারতে গেলে তিথি চিলের মতো আত্মনাদ করে দুই হাত দিয়ে মুখ ঢেকে বাচ্চাদের মতো করলো, না ভাইয়া মেরো না প্লিজ, ব্যথা লাগবে, ব্যথা লাগবে। আমি জোরে জোরে কান্না করবো। তিথির সে আর্জি আর হুমকি শোনার কথা শুনে আয়ন উঠে আসা হাতটা সেখানে ঠিক সেমে গেল। সে রাগে নিজের আঙ্গুলগুলো মুছড়ে একাকার করলো। তিথির এই ছেলে মানুষের ভুলের জন্য আজ তাদের এত বড় সর্বনাশ। আয়ন ইচ্ছে করছিল তিথিকে ইচ্ছে মতো মারতে, কিন্তু এখন বলে তিথি প্যাপু করে চিৎকার করবে আর গ্রামের মানুষ হলে নেগেটিভ মাইন্ড করবে। আয়ন এসব নিয়ে কোনো মতে নিজের রাগ ফেলে বিছানায় এক কোণে ধপাস হয়ে পড়ল। মৃতদেহের মতো শুয়েছে। সারাদিনের ক্লান্তি, অপমান আর উত্তেজনা সব মিলে মুহূর্তে অদ্ভুত আসন্ন পড়ল। তিথি আয়নকে অবচেতনের মধ্যে শুয়ে থাকতে দেখে তার মুখের উপর সাবধানে ঝুঁকে দিল, দেখলো ঘুমিয়েছে। তিথি বড় বড় শ্বাস নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে বলল, শালা গোমরামো, খালি কথায় কথায় গায়ে হাত তুলিস। আজ আমি বিপদে পড়েছি বলে এত শান্ত থাকলাম, না হলে বাড়িতে থাকলে তোকে নুন পানি ছাড়া কাচ্চা চিবিয়ে খেতাম। খান বাড়িতে শোকের স্তূপ নেমে এসছে, শত শত মানুষের ভিড়, কিন্তু সেই ভিড়ে আওয়াজকে ছাপিয়ে যাচ্ছে হৃদয় রাঙা কান্নার শব্দ। পোস্টমর্টমের সাথে স্মৃতির মৃতদেহটা সাদা কাপড়ে মুড়িয়ে খাটিয়ার উপর শুয়ে রাখা হয়েছে। আয়ন খান নিজের সমস্ত শক্তি দিয়ে আশিক খানকে ধরে রাখছেন। আশিক খান পাগলের মতো বুক চাপড়ে চিৎকার করছেন, আল্লাহ, আমার ফুলের মতো মেয়েটার সাথে এত বড় জঙ্গল। আল্লাহ, তুমি এর কড়াই গণ্ডে বিচার করো। আমার মেয়েটাকে সে আর আমাকে বাবা বলে ডাকবে না, কোনো আবদার করবে না। আরিফুল খান গুমড়ে কেঁদে কেঁদে আশিক খানকে ধরিয়েছেন। আশি এক কোণায় দেওয়ালের সাথে মিশে গিয়ে নীরবে ফুঁপিয়ে যাচ্ছেন। তার চোখ কাঁদতে কাঁদতে লাল টকটকে হয়ে গেছে। রৌদ্র আশিক খান ফোন করে নিশ্চিত করছে সে আসছে। বাড়ির শোকাহত সদস্যরা সবাই শুধু জানে বড় ছেলে রৌদ্র আসছে। তার উপস্থিতি হয়তো শোকাহত পরিবেশটা কিছুটা শক্তি পাওয়া যাবে। কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ গোপন তত্ত্ব শুধু আশির কাছে ছিল। সে জানে রৌদ্র একা আসছে না, সাথে তুরা আসছে। আশির মনে দ্বিধা, তিথির মৃত্যুর জন্য কষ্ট দিচ্ছে, তেমনই চিন্তা রৌদ্র আর তুরাকে দেখে বাড়ির এই বিপর্যয় কেমন হবে। আর শিয়াবের দৃশ্য দেখে কি শান্ত থাকবে নাকি আবার সব হারিয়ে পাগলামি শুরু করবে? এই ভয়াবহ চিন্তাটা আশির কলিজার চির ধরিয়ে দিল। শিয়াব আশির দৃষ্টি ফেরালো, দেখলো মেয়েটার চেহারা শুকিয়ে গেছে, চোখ দুটো অস্বাভাবিক ফোলা। শিয়াব ধীরে ধীরে আশির দিকে এগিয়ে এলো, নিঃশব্দে তার পাশে দাঁড়ালো। এরপর সামনে খাটিয়ার দিকে তাকিয়ে শীতল ও ভারী কণ্ঠ আশির গড়গুলা, জানো আশি, এই মুহূর্তে তোরার কথা ভীষণ মনে পড়লে। এক বোন তো আজ চিরদিনের জন্য হারিয়ে গেল, আর তোরা তো পালিয়ে গেল, কোথায় আছে কেউ জানে না। শিয়াবে সেই করুণ মন্তব্যে আশি এক পলক তার দিকে তাকালো। তিতির খাটিয়ার পাশে দাঁড়িয়ে শোকের এই পরিবেশে আশি যেন নিজেই নিজের অজান্তে এক ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দিল শিয়াবকে। আচ্ছা শিয়াব ভাইয়া, একটা কথা বলি। শিয়াবের চোখে তখন খাটিয়ার দিকে স্থির, সে ধীর ও ক্লান্ত স্বরে হয়ে বলল। আশি মুহূর্তে দ্বিধা কাটিয়ে তার সবচেয়ে বড় আতঙ্কের কথাটি বলল, যদি এখন তুরা ফিরে এসে, আপনি কি আমাকে ছেড়ে আবার তুরাকে বিয়ে করলেন? আশির এই অসহায় ধারালো প্রশ্নে শিয়ার জন্য শ্বাস থমে গেল। সে ধীরে যেন পাথরের মতো সেখানে থমকে গেল। ধীরে ধীরে সে চোখ ঘুরিয়ে আশির লাল ফোলা চোখের দিকে তাকালো। আশি তখন নিজের চরম পরিণতির জন্য ভয়ঙ্কর দৃঢ়তা নিয়ে শিয়াবের দিকে তাকিয়েছে। আশি এই কথাটার উত্তর দেওয়া শিয়াবের কাছে এক আকাশ পরিমাণ কঠিন মনে হলো। এই মুহূর্তে সে তার ভেতরের তুমুল ঝড়কে ভাষায় প্রকাশ করার মতো সামান্য শক্তি খুঁজে পাচ্ছে না। যদি বিয়ে জীবনে একবারই হয়, এই নীতিতে শিহাব দৃঢ়ভাবে বিশ্বাসী, কিন্তু তুরার বেলায় মানতে হবে যেন তার হৃদয়ের প্রতিটি শিরা শুকিয়ে যাচ্ছে। তুরাকে শিহাব মুহূর্তের জন্য ভুলতে পারেনি।
হয়তো সেই আবেগ প্রকাশ করে ছেড়ে দিচ্ছে, কিন্তু আবেগ, স্মৃতি, উপস্থিতি সব আগের মতো শিহাবের মনে গভীর গেঁথে আছে। এই মারাত্মক কষ্টগুলো শিহাবের বুকে পাঁজর দিয়ে চাপা রেখে বাইরে ভালো থাকার চেষ্টা করছে। কিন্তু সত্যি সত্যি যদি তুরা আসে তাকে দেখে, তার আগেই অপকৃত পাগলামিটা জেগে উঠবে। আবারও কি তুরাকে পাওয়ার জন্য পুরনো জেদ মাথায় চড়ে দিবে? আবার কি তুরাকে দেখে দুর্বল হয়ে পড়ে? এসব ভাবতে ভাবতে শিহাবের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল। তার গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে গেল। তাই শিহাব কোনো উত্তর দিল না। আশি শিহাবের সেই জটিলতা, নীরবতা থেকে মুহূর্তে বুঝে নিল তার ভেতরের যুদ্ধটা। আশি চাপ না দিয়ে অন্তত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা খুব পবিত্র জিনিস, কিন্তু ভালোবাসার পবিত্র ধরে রাখতে সবাই পারে না। কেউ কেউ ভালোবাসাকে পাথরের মতো জোর করে আদায় করে যায়, যেটা আসলে পাগলামি বলা হয়, ভালোবাসা না। আশি তখন খাটিয়ার দিকে চোখ ফিরিয়ে অশ্রু জল কণ্ঠে বলে, সেই ভালোবাসা পবিত্র। সেই ভালোবাসার মানুষটি অন্যজনের পাশে হাসতে দেখে তার সুখ কামনা করে শান্তিতে বললাম, তুমি সুখে আছো, এতেই আমি সুখী। এর বেশি কিছু চাই না আমি। এই সামান্য আত্মত্যাগটুকু একজন মানুষের পবিত্রতম ভালোবাসা বলা যায়। এই সামান্য কথাটুকু বলতে পারে না শিহাব ভাইয়া, কিন্তু কেন জানি আমার বিশ্বাস আপনি ভালোবাসাটা পবিত্র ধরে রাখতে পারবেন এবং এই কথাটুকু বলতে পারবেন। আশির অসাধারণ গভীর কথায় শিহাব হৃৎপিণ্ডের জন্য মুচড়ে উঠল। কিন্তু শোকের আবহে আশি কেন এই জীবনবোধের কথাগুলো তুলল, তা শিহাব এক মুহূর্তের জন্য বুঝে উঠতে পারল না। শিহাব সেই রহস্যের কিনারা করার জন্য আশির দিকে তৎক্ষণাৎ ঘুরে কিছু বলতে যাবে, তার আগে আশি মুখ ফিরিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। শিহাব বরফের মতো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আত্মত্যাগের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। সে বারবার ভাবতে থাকলো, আশি আজ হঠাৎ তাকে এমন কঠিন সত্য বলে কেন? রৌদ্র তুরা তখনও রাস্তায় গাইতে, বাইরে প্রচণ্ড জঞ্জাম, গাড়ি থেকে এক ফোঁটা নড়ছে না। তুরা অবিরত ফুপিয়ে কান্না করে যাচ্ছে। রৌদ্র শর্ত চেষ্টা করে তাকে শান্ত করতে পারছে না। জ্যাম যখন দীর্ঘস্থায়ী রূপ নিল, শোকে উদ্বেগে তুরা ধৈর্যের বাঁধটা যেন হুট করে ভেঙে গেল। তুরা কোনো কথা বলার সুযোগ না দিয়ে যেন দম আটকে আসছে। গাড়ি থামার মাত্র দরজা খুলে রাস্তায় নেমে পড়ল। রৌদ্র কিছু বুঝে ওঠার আগে তুরা পাগলের মতো জ্যামের মাঝখান দিয়ে ছুটল। রৌদ্র গাড়ি থেকে নেমে তুরার পিছন ছুটল। ততক্ষণে তুরা অনেক দূরে পৌঁছে গেছে। তুরা বুঝতে পারল তুরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আর না ছুটে গিয়ে ফিরে এসে নিঃশ্বাস ফেলল। তুরা জ্যামে অনেক সামনে এসে একটা সিএনজিতে উঠে পড়ল। তুরা সেই সিএনজিতে একদম বাড়ির মূল ফটকের সামনে থামিয়ে চালককে ভাড়া না দিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে চলল। পেছন থেকে হতভম্ব চালক গলা ফেটে বলে, আরে ম্যাডাম, আমার ভাড়াটা তো দিয়ে যান। ততক্ষণে তুরার সব অপেক্ষা উঠোনে চলে আসে। তুরা দৌড়ে এসে তিতের খাটিয়ার একদম সামনে এসে দাঁড়ালো। সামনে সাদা কাপড়ে মোড়ানো তার বোনের দেহ। মুহূর্ত সবার চোখ ক্ষিপ্ত তুরার দিকে। সে মনে মনে খাটিয়ার দিকে তাকালো। হঠাৎ সে আবার চোখ পড়লো খাটিয়ার সামনে দাঁড়িয়ে থাকা তুরার দিকে। মুহূর্তে সে আবার চোখ বিশ্বাস অবিশ্বাস দোলাচলে স্থির। আশিক খান নিজের মেয়েকে দেখে বুক ফাটা ও গলা ফাটা আত্মনাদ লাগলো। তুরা, মারে, তুই আসছিস? মারে, আমার বুকে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তুষের আগুনের মতো জ্বলছে। আয় আমার বুকে, আমার কলিজাটা একটু ঠান্ডা করিয়ে দে। আমার এক মেয়ে চলে গেছে, তুই যাস না রে মা। আশিক খানের ডাকে তুরা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে দিল। তনুজা খান তাড়াতাড়ি এসে চিৎকার করে জড়িয়ে দিলেন। আরফা, আসি, দৌড়ে এসে যোগ দিলেন। তিথির নিত দেহের পাশে খানবাড়ি সবাই মিলে এক বুক ফাটা ও করুণ কান্নার বৃত্তি। তুরা সে হাহাকার মাঝখানে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করলো, বাবা, আমার কলিজের টুকরো বোন তিথি কই, ওকে দাও, বলো তোর বোন এসেছে। আর ওই সাদা কাপড়ে মোড়ার লাশটা কার? আমাদের বাড়িতে। হ্যাঁ, আমার বোন তিথি কোথায়? ওকে ডাকো। তোরা এই অবিশ্বাস আর আক্রোশ মেশানো প্রশ্নে কেউ কিছু বলল না। তারা শুধু মাথা ঠুকে চিৎকার করে কাঁদতে লাগলো। আশির কান্নার মাঝে কাঁধের উপর খেয়াল করলো রৌদ্রকে দেখতে পেয়েছে। রৌদ্র কোথায়? সেই ভাবনার মাঝে আশির চোখগুলো বাড়ির গেটের দিকে। অপেক্ষাকৃত দামি একটা গাড়ি ধীরে ধীরে প্রবেশ করছে। সে বিশাল ধাক্কা খেয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। এই অকল্পনীয় মুহূর্তে তুরা যে সত্যি সত্যি এসে পড়বে সে ভাবেনি। সে আবার শরীর ভিতর থেকে বাইরে পর্যন্ত অসহায়ের মতো কাঁপতে লাগলো। হঠাৎ শিহাব চোখ গেল গেট দিয়ে ঢোকা গাড়িটির দিকে। শিহাব চোখ বড় বড় করে তাকালো। তারপর মুহূর্তে গাড়ি থেকে নেমে এলো রৌদ্র। শিহাবের মাথায়
শিরাগুলো যেন বিদ্যুৎস্পৃষ্ট। তুরাকে অনুসরণ করে রৌদ্র কেন আসলো? সে এবার মস্তিষ্ক যেন মুহূর্তে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ বাইরে আসে। সেই বিভ্রান্ত দৃশ্য উপেক্ষা করে একমাত্র আশ্রয় খুঁজে প্রাণপণে দৌড়ে গিয়ে রৌদ্রকে জড়িয়ে ধরল এবং তার বুকে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। আয়ান নতুন ঝলমলে খয়েরি রঙের পাঞ্জাবি আর তিথি একটা ভারী কাজ করা লাল খয়েরি বেনারসে জাঁকজমক সাজানো আছে। এক কথায় দুজনকে বরকনে বেশে সাজ্জিত করে দিয়েছে সবাই। আয়নের সব কিছু বিষের মতো দিত। আয়ন আর তিথিকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। চারপাশের লোকজন আন্তরিকভাবে তাদের দোয়া করছে, কিন্তু আয়নের ইচ্ছে করছে সব কিছু লাথি মেরে ছুড়ে দিয়ে এই স্থান থেকে উড়ে চলে যেতে, কিন্তু পাচ্ছে না। ওই যে উড়ে যাবে কিভাবে? তার তো ডানাই নেই। তার ঠিক সেই মুহূর্তে জীবনের সবচেয়ে অসহায় মানুষ। আয়ান এখন ঘামার্ত শরীরে মুক্তির পথ খুঁজছিল। ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি এলো। আয়ান সাথে সাথে চেয়ার থেকে উঠে গম্ভীর মুখে চেয়ারম্যানের সামনে এসে সম্মান দিকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, আমি জরুরি কথা বলতে চাই। চেয়ারম্যান বলল, হ্যাঁ বলো। আয়ান গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমতা না মানে, আপনারা তো দীর্ঘক্ষণ আনন্দ করতে দিলেন, এখন যদি আমাদের বিদায় দেন ভালো হতো। আসলে আমার অফিসে ব্যাপক চাপ, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, ক্যান্সেল হলে কোটি টাকা লস হয়ে যাবে। আয়নের পুরো ঘটনাটা সতর্কতার সাথে বানিয়ে বলল, কারণ এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। চেয়ারম্যান আয়নের কথা শুনে চিন্তিত মুখে বলল, ঠিক আছে, তুমি বলছো তুমি ব্যবসায়ী, আর আমি জানি ব্যবসায়ী কেমন চাপ। যদি আজকের দিনটা আমরা ছাড়তাম না, তোমার অফিসের ক্ষতির কথা শুনে যেতে দিতে হচ্ছি। আয়নের মুখে অবর্ণীয় স্বস্তি শুনে তৎক্ষণাৎ বিশ্বজয় হাসি ফুটল। সেই কৃতজ্ঞতার শরীর বলল, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে তিথি তখন চারপাশে কোনো হুঁশ নেই। সে চেয়ারম্যানের নাতনিকে কোলে নিয়ে আনন্দে খিলখিল করছে, খুব আনন্দের সাথে দুষ্টুমি করছে। আয়ন তিথির কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত পিষে বলে, তিথি ওঠ। তিথি আয়নের কথা শুনে অবাক হয়। সে আনন্দ থেকে বেরিয়ে এসে ভুরু কুচকে বলে, কেন উঠবো? আয়ন তিথির কথা শুনে আবারও দাঁতে দাঁত পিষে নিচু কণ্ঠে বলে, বাড়ি যাবো। তিথি চোখ বড় বলল, কি বলছো, সত্যি যেতে দেবে? হ্যাঁ। তিথি সাথে সাথে চেয়ারম্যানের নাতিকে আদরে জড়িয়ে ধরে তার গালে উষ্ণ দুটো চুমু খেল। বাবু ভালো থেকে, আমরা আসি। বাবুটা চোখ পিটপিট করে অল্প বয়সী প্রেমিকের মতো আয়নকে বলে, এই শোনো, আমার এই মেয়েটাকে খুব ভালো লাগছে। ও তো তোমার বউ, কিন্তু বড় হয়ে আমি ওকে বিয়ে করবো, ততদিন ওর দায়িত্ব তোমার। বাবুটার কথা শুনে সকলে থাকা হাসির রোল ফুটে উঠল। আইন বিরক্তি হলেও না চাইতে সামান্য হেসে বাবুটার চুল এলোমেলো করে দিলে, তুমি চাইলে এক্ষুনি বিয়ে করতে করো, আমার কোনো আপত্তি নেই, তবে তুমি ছোট, তাই তোমার উপর একটু দয়া করলাম। আমার বোঝাটা আমি নিলাম, চিন্তা করো না, সময় হলে তোমার ঘাড়ে বোঝাটা তোমার উপর ছুড়ে দেব। শেষের কথাটুকু আয়ন হিংস্র বিড়বিড় করে আর চোখে তিথির দিকে তাকিয়ে বলল। তিথি আয়নের সে বিষাক্ত বিড়বিড় কথা ভালোই বুঝতে পারল, আর বলল, বোঝা বলছে? ভাবতেই তিথির শরীরে আগুন লেগে গেল। যেন কিছু বলতে যাবে, তার আগে আয়ন সবাইকে চুপ করে দিয়ে শান্ত কিন্তু ধারালো কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, জানি আমি আপনার চোখে এখন খারাপ, আপনারা তো ভাবছেন আমি একটা অপরাধী, আমি নোংরা, কিন্তু আমি আপনাদের সন্তানের মতো, তাই সন্তানের বলছি, আমি কোনো খারাপ কাজ করিনি। এমনকি আপনারা যার সাথে আমাকে বিয়ে দিচ্ছেন সে শুধুমাত্র আমার চাচাতো ভাই, এর বাইরে কিছু না। আমি জানি আপনার বিরাট বড় ভুল বুঝে আমাদের এই পথে ঠেলে দিচ্ছেন। মানুষ ভুল করে, তবে সেই ভুল যেন আজকে না হয়। আজকে আমার সাথে যেটা করলেন, এই কাজটা আর কারোর সাথে করার আগে অন্তত একটু খোঁজ নিন, কারণ আপনাদের এই ভুলের খেসারত। আর এবার তিক্ত দৃষ্টিতে দিকে তাকালো। দুটি মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আইন পুরোটাই সকলের দিকে তাকে ঠান্ডা গলায় বলল, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই, আপনারা আমার বাবা মার মতো সম্মানিত, তাই আমিও আপনাদের সম্মান করি। আজ আসি, এবং সবাই ভালো থাকবেন। মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। আসি, আসসালামু আলাইকুম। কথাটা বলে আয়ন ভিড়ের মাঝখানে পিছন ফিরে না থেকে পথ ধরল। তিথি করুদে ফুলতে ফুলতে সবার থেকে বিদায় নিয়ে আয়নের পিছু নিল। আয়ন আর তিথি গাড়ি করে চলে গেছে। তিথির সাথে সাথে যেন মুক্তি পেয়েছে এইভাবে গাড়িতে উঠে। যখন আয়ন উঠতে যাবে ঠিক তখনই পিছন থেকে চেয়ারম্যানের ভারী কণ্ঠস্বর। আয়নম্যান আয়ন বিরক্তি চেপে গাড়িতে না উঠে চেয়ারম্যানের দিকে এগিয়ে এলো। চেয়ারম্যান আয়নের সামনে এসে আয়নের ফোনটা হাতে নিল। তোমার ফোন রেখে এসেছিলে? আর বাবা, আমরা জানি না কোনো অপরাধ করেছিল কিনা, তবে তোমার কথা আর আর্তনাদ শুনে মনে হচ্ছে তুমি সত্যি কোনো অন্যায় করনি। চেয়ারম্যান গভীর শ্বাস নিয়ে বলল, তবে আমিও যে বাধ্য বাবা, আসলে আমরা সবাই বাধ্য, কারণ আমাদের গ্রামের নিয়ম এটাই, রাত্রিবেলা কোনো ছেলে মেয়েকে একসাথে পেলে
বাড়িয়ে সোজা বিয়ে দিয়ে দাও, সেটা এলাকার হোক বা অন্য এলাকার। আমরা আমাদের 100 বছরের কাজ করছি, তুমি একটু মনে কষ্ট নিও না। চেয়ারম্যান স্নেহের ভঙ্গিতে আয়নের কাঁধে জোর করে হাত রাখতে, শোনো, বিয়ে জীবনে একবারই হয়, তোমাদেরও হয়ে গেছে, এখন চাইলে আর এটা লুকাতে পারবে না। আমি জানি না তোমাদের কেমন হবে, কিন্তু আমি একজন অভিভাবক হিসেবে বলছি, মেয়েটা কখনো ছিল না, অনেক ভদ্র আর নিষ্পাপ মিষ্টি একটা মেয়ে, যা আজকাল এমন খুঁজে পাওয়া যায় না। হয়তো তোমাদের কিছুতেই মানতে সমস্যা নেই, তবে চিন্তা করো না, সময় সব ভুলিয়ে দেবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কেমন? আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি তোমরা সুখী হও। যদি কখনো তোমাদের মিল হয়, সেই দিন তোমরা দুজনে এই গ্রামে এসো, আমি সেদিন মন খুলে তোমাদের দুজনকে দেখতে চাই। আয়ন চেয়ারম্যানের কথা শান্তভাবে মাথা দুলিয়ে চেয়ারম্যান আয়নের কাঁধে হালকা চাপড় দিয়ে একরাশ আশা নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আয়নার এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠলো। সে সাথে সাথে গাড়ির ইঞ্জিন চালু করে দ্রুত সেই স্থান ত্যাগ করলো। গাড়ি শহরের দিকে চলতে শুরু করলো। তিথি সেই নিতর দেহটাকে মাটি দেওয়া হয়েছে। হলঘরে সবাই হতাশায় চুপচাপ। সে আবার রৌদ্র পাশাপাশি দাঁড়িয়েছে, কিন্তু তাদের মধ্যে অদৃশ্য দেওয়াল। কেউ এখনো পর্যন্ত কথা বলেনি। তুরা আশিক খানের কাঁধে মাথা হাত দিয়ে জড়িয়ে আত্মনাদ করলো। আমার বোন, আল্লাহ আমার কেন আমার বোনটাকে নিয়ে গেল? ওটুকু মেয়ের উপর এত বড় নিষ্ঠুর মৃত্যু কীভাবে দিলে? আমার বোন কি কখনো কারো ক্ষতি করেনি? তাহলে আমার বোনের সাথে কেন? আশিক খান গুমড়ে কান্না করছে। বাবা মেয়ের তীব্র কষ্টের মাঝে আর কেউ ঢুকতে চাইছে না। সবাই ভাবছে এই কান্না হয়তো সামান্য হলেও কষ্ট কমবে। কেউ সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সবাই চুপচাপ চোখের পানি ফেলছে। রৌদ্র লম্বা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রৌদ্রর চোখ গেল শিহাবের দিকে। দেখলো সে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়েছে। রৌদ্র এবার কোনো দ্বিধা ছাড়া শিহাবের দিকে এগিয়ে শান্ত করে, কেমন আছিস? শিহাব সাথে সাথে শুষ্ক উত্তর দিল, যেমনটা থাকার কথা, তো তুই কেমন আছিস? রৌদ্র সংক্ষেপে চোখে চোখ রেখে, ভালো। শিহাবের কোনো সংকোচ, কোনো দ্বিধা না রেখে তীব্র সংকোচের দিকে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুলে এতদিন তোর কাছে ছিল? রৌদ্রের চোখে সামান্য নড়ল না। সে সোজা ছোট্ট উত্তর, হুম। রৌদ্রের অক্ষরে উত্তরে শিহাবের বুকে যেন এক গরম ছোড়া আমূল গেঁথে গেল। তার মানে সব সন্দেহ সত্যি, তুরা পালিয়ে রৌদ্রের কাছে গিয়েছিল। এই বিস্ফোরক সত্য মাথায় আসতে শিহাবের পুরো ভয়াল স্মৃতিগুলো ফিরে এসলো। হঠাৎ তার আসছে সেই গম্ভীর সান্ত্বনা কথাগুলো মনে পড়লো। ভালোবাসার মানুষ খুশি থাকলে আমি এতেই খুশি, এর বেশি কিছু চাই না। তার মানে আশি থেকে প্রস্তুত করছিল তুরা যে রৌদ্রের সাথে এই বিধ্বংসী সত্যিটা আশি জানে। শিহাবের মাথা যেন পাগলের মতো ঘুরতে লাগলো। পুরোটা পৃথিবী অসহনীয় বিশ্বাসঘাতক রহস্য মনে হলো। রৌদ্র শিহাবের বিবর্ণ মুখ থমকে শরীর দেখে পরিস্থিতি বুঝে নিল। সে শিহাবের কাছে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, আমার কিছু জরুরি কথা আছে তোর সাথে, আমি বাইরে যাচ্ছি, চল তুই এর সাথে। কথাটা বলে রৌদ্র দ্রুত হলঘর ত্যাগ করলো। শিয়াব মাথায় অসহ্য চাপ নিয়ে নিজের ভারসাম্য হারিয়ে যেন ধীরে ধীরে রৌদ্রের পিছনে ফিরে এলো। রৌদ্র আর শিয়াব এসে দাঁড়ালো নীল নদীর পাড়ে। এক ফাঁকা নিরিবিলি পরিবেশ। দুইজনে ঠান্ডা হাওয়াতে দুই হাত বুক জোর করলো, নদীর বিশাল জলরাশির দিকে তাকিয়েছে। দীর্ঘক্ষণ অসহনীয় নীরবতা বিরাজ করলো। অবশেষে সেই নীরবতা ভেঙে শিহাব ঠান্ডা ও কম্পিত আবারও রৌদ্রকে প্রশ্ন করলো, বিয়ে করছিস তোরাকে? রৌদ্র শিহাবের কাছ থেকে তীব্র সত্যটা লুকাতে চাইল না। সে পরিবারের কাছে এই মুহূর্তে তা গোপন রাখতে চায়, কারণ তিথি সুখে চায়, মনোমেজাজ ভালো নেই। তাই এই ঘটনা শুনে কে কী প্রতিক্রিয়া হবে তার রৌদ্রের জানা নেই, কিন্তু শিহাবের কাছে লুকানো অর্থহীন। রৌদ্র একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে কেবল বলল, হুম। শিহাবের মাথার ভেতরে আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। আজ তার ভালোবাসার মানুষ তুরাত চিরতরের জন্য অন্য কারো হয়ে গেছে। সে এখন শুধু একজনের মেয়ে নয়, সে কারো স্ত্রী। কথাটা ভাবতে শিহাবের বুকের ভেতরটা মুচড়ে উঠল। রৌদ্র এবার চোখের নদী থেকে চোখ সরিয়ে শিহাবের পাথরের মতো স্থির হজের মুখের দিকে তাকালো। শিহাব তখনও নিচের নরম দিকে তাকিয়েছে। রৌদ্র এবার নরম ছিল এবং বেদনার চাপ নিয়ে শিহাবকে বলল, আচ্ছা শিহাব, আমার বোনটা কি খারাপ? আমার বোনটাকে কি মেনে নেওয়া যায় না? রৌদ্রের এমন কথায় শিহাব ধীরে ধীরে চোখ তুলে তাকালো। রৌদ্র আবারও বলল, দেখ, আমি জানি তোর আর আশির বিয়েতে নিয়তির চরম পরিহাস, কিন্তু শিহাব, আমার মুখের দিকে তাকা, আমার বোন একেবারে নিষ্পাপ। আমি তার ভাই বলে বলছি না, তুই তার সাথে আছিস, এতদিনে নিশ্চয় জানিস আশি কেমন। আমি জানি শিহাব, তুই
এখনও তুরাকে তিল তিল করে ভালোবাসিস। ভালোবাসার মানুষকে এইভাবে অন্যের হাতে দেখার জ্বলন্ত কষ্ট আমি বুঝি, কিন্তু শিয়াব, যেটা ভাগ্যে নেই সেটা হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না। আমি কিন্তু তুরার মাঝে থেকে দূরত্বে স্বেচ্ছায় সরে গেছিলাম। আমি বিপদের কারণ হতে চাইনি, কিন্তু বিধাতা সেদিন হাসছিল। তাই তুরা আমাকে ভালোবেসে পাওয়ার জন্য সুইজারল্যান্ডের মতো পাসপোর্ট ভিসা ছাড়াই সুইজারল্যান্ডে আমার দরজায় হাজির। বিশ্বাস কর, প্রথমে আমি ভয়ে জমে গেছিলাম, কিন্তু অকট্ট সত্যি। আমি কি করতাম? আমি যে তুরাকে সর্বস্ব দিয়ে ভালোবাসি। তাই এই মুহূর্তে দেরি না করে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ওকে জীবনের অংশ বানিয়ে নিলাম। রৌদ্র একটু দমে নিল, শিয়াবের কাঁধে হাত শক্ত করে ধরল। কিন্তু শিয়াব, আমার হাত জোর করা অনুরোধ শোন। আশি খুব সরল মনে মেয়ে, সে জীবনে অন্য সম্পর্কে জড়ায়নি। তুই জীবনে পবিত্রতা প্রথম পুরুষ, তাই আমি তোর বন্ধুর থেকে বেশি একজন ভাই হয়ে বলছি, আশিকে কষ্ট দিস না, কখনো ছেড়ে দিস না। তোর ভিতরে আগুন নেভানোর সময় লাগবে, কিন্তু আমার বোনের উপর একমাত্র ভরসা। আশি তোর এই ভেঙে পড়া জীবনটাকে আরো ভালোবাসার রঙে ভরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। তুই দেখে রাখিস, আমি তোর কাছে আর কিছুই চাই না, শুধু আমার বোনটার জন্য ভিক্ষাটা চাইছি। আশিকে তোর জীবন থেকে সরিয়ে দিস না। চলবে। নির্লজ্জ ভালোবাসা পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে কন্টিনিউ দেবো, রাত্রিবেলা দেবো অসম্ভব ভালোবাসি তোকে, আবার কালকে নির্লজ্জ ভালোবাসা দেবো। ব্যাক টু ব্যাক দুটো গল্প কন্টিনিউ আসবে।